শুধু গবেষক নয়, আপনি আওয়ামী লীগের একজন থিংক ট্যাঙ্কও বটে। আ উম আমাকে একটু বলেন তো আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতিটা কি? আ ধন্যবাদ আপনাকে সুলতান আপা। আ আওয়ামী লীগ বর্তমানে কি এটা দেশে এবং বিদেশের রাজনীতি সচেতন সকল মানুষই জানেন যে বর্তমানে আওয়ামী লীগ একটি গভীর সংকটে নিপতিত। এটি নতুন নয় আওয়ামী লীগের জন্যে। আ ১৯৪৯ সনে ২৩শে জুন যে সংগঠনের জন্ম, প্রতি পদে, পদে, ধাপে, ধাপে এই সংগঠনের উপরে বিভিন্ন সামরিক জান্তার, জবরদখলকারী সরকারের নিপীড়ন নির্যাতন নেমে এসেছে এবং বাড়ি, বাড়ি এই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং যার সর্বশেষ নজির জবরদখলকারী তথাকথিত ইন্টারিম গভর্নমেন্ট মোহাম্মদ ইউনূসের সরকার আবারও খড়গহস্ত হয়েছে আওয়ামী লীগের উপরে এবং তার যে ছাত্র সংগঠন ছাত্রলীগের উপরে। আগস্টের অ্যা ২৪ আগস্টে যে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে দেশি এবং বিদেশি আন্তর্জাতিক চক্র আ একটি নির্বাচিত জনপ্রিয় সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে এবং আ নেতারা অনেকেই প্রাণ বাঁচানোর জন্যে যারা আত্মগোপনে যান, অনেকে দেশের বাইরে চলে যান এবং দলের যিনি প্রধান সভাপতি জননেত্রী শেখ হাসিনা, তিনি আ সামরিক বাহিনীর সহায়তায় ভারতের আ কি বলবো অনুকম্পায় তিনি পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যেতে বাধ্য হন। তো এরপরে ইউনূস তার নিজের একটি দল এনসিপি নামে একটি দল গঠন করে। তার ভাষায় এটা মানে সরকারি দল এবং তার হাতেই তৈরি। মোহাম্মদ আলী, এগুলি তো আমরা সবই কম বেশি জানি। জি, আমরা জি, একটু আগে বাড়ি। ধরেন জি, ধারণা করা হচ্ছিল দেশে একটি রাজনৈতিক সরকার আসলে পরে তারা ব্যাক করবে কিংবা ধরেন আপনি শুরু থেকেই বলেছেন যে এটি আওয়ামী লীগের জন্য নতুন কিছু নয়। আসলে এটা নতুন কিছু নয়। এর চেয়েও ভয়ংকর পরিস্থিতি আমি বোধ করি ৭৫ হুম, এর পরে আওয়ামী লীগ ফেস করেছে। কিন্তু জি, সেই আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগের মধ্যে তো অনেক পার্থক্য। তো পার্থক্য এই কারণে ধরেন তারা দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থেকেছে। রাজনৈতিকভাবে আ একটা স্ট্যাবিলিটির মধ্যে এসেছে। তখন যুদ্ধ বিধ্বস্ত একটা বাংলাদেশ। অনেক প্রেক্ষাপটটা টোটালি ডিফারেন্ট। কিন্তু জি। গত ১৮ মাসেও আওয়ামী লীগের একটা মানে সুনির্দিষ্ট কোনো কর্মসূচি আসেনি। সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা তার কর্মীরা দেখতে পাচ্ছে না। তারা ধরেন এই ৭ই মার্চ, ১৭ই মার্চ, ২৬শে মার্চ উপলক্ষে মানুষকে এই কর্মসূচি পালন করার জন্য শেখ হাসিনা নিজে আহ্বান জানিয়েছেন। আপনি দেখলেন কি পরিস্থিতি সেখানে বাংলাদেশে খুব বিচ্ছিন্নভাবে ছোট, ছোট আকারে যদিও হয়েছে কিন্তু কর্মীরা তো পালন করেছে। কিন কিন্তু তাদেরকে প্রোটেকশন দেয়া, তাদের জন্য পরবর্তী করণীয় নির্ধারণ, একটা সমন্বিত পরিকল্পনার অভাব কর্মীরা বোধ করছে। আমাকে তারা প্রতিনিয়ত তাই বলে। না, আমিও আপনার সঙ্গে সহমত প্রকাশ করছি। আ রাজনৈতিক সচেতন কি বলবো বঙ্গবন্ধুর আদর্শের একজন অনুসারী হিসেবে আমার কাছেও ঠিক একই প্রশ্ন যে আওয়ামী লীগের মতো একটি অতি প্রাচীন সুসংগঠিত দল এবং একটানা এই দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরে কি এমন ঘটনা ঘটলো যে সাংগঠনিকভাবে আওয়ামী লীগের মানে স্ট্রাকচারটা ভেঙে পড়লো একেবারে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই ১৮ মাস অতিক্রান্ত হয়ে গেলেও সুসংগঠিতভাবে, সুচারুভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘুরে দাঁড়াতে পারছে না। আমি ব্যক্তিগতভাবে আমার একটি পর্যালোচনা এরকম যে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণের জন্যে উনি টানা এই ১৬ বছর যিনি ক্ষমতায় ছিলেন, উনি উনার সকল অ্যাটেনশন এবং কর্মযজ্ঞ নিয়োজিত করেছিলেন দেশের উন্নয়নের জন্যে। এবং একটি খরা, দুর্ভিক্ষ, ঘূর্ণিঝড় পীড়িত একটি দেশ, ১৮ কোটি মানুষের একটি দেশ, সেই দেশটাকে
উনি টেনে একটি উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে এসেছিলেন। ইতোমধ্যে সংগঠন দেশে এবং বিদেশে আওয়ামী লীগের যে সংগঠন তার ভিত নড়ে গেছে। এটা আমার পর্যবেক্ষণ, এবং আমি মনে করি যে সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের প্রধান এবং তার কেন্দ্রীয় কমিটির অধিকাংশ নেতা, মন্ত্রীবর্গ, তেনারা এই উন্নয়ন কর্মযজ্ঞে এতটা মনোনিবেশ করেছিলেন যে সংগঠনের দিকে তেমন করে দৃষ্টিপাত আনতে পারেননি। প্রতিটি জেলায়, উপজেলায়, দেশে এবং বিদেশে দলের মধ্যে গ্রুপিং, কোন্দল, এবং যেটা কোনো সুনির্দিষ্ট কোনো নির্দেশনা কেন্দ্র থেকে আসলেও সেটা সমন্বিতভাবে, ঐক্যবদ্ধভাবে পালনের ক্ষেত্রে দুর্বলতা রয়ে গেছে দলের মধ্যে। ঠিক এখন যেমন কেন্দ্রীয় নেতৃত্বের অধিকাংশ যারা দেশ ছাড়া, বিভিন্ন সময়ে জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন কর্মসূচি দিয়েছেন বাংলাদেশে বিশেষ করে, কিন্তু সেই কর্মসূচি যখনই দিয়েছেন তখনই নেতা ও কর্মীরা বিশেষ করে মবের শিকার হয়েছেন, এবং প্রচন্ডভাবে একদিকে যেমন সরকারি নিপীড়ক বাহিনী, অন্যদিকে জামাত, শিবির, এই এনসিপি, বিএনপি সকলে মিলে মানে হামলে পড়েছে, তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্টেড করেছে, হত্যা করেছে, জবাই করে হত্যা করেছে, ফাঁস দিয়ে হত্যা করেছে, পুড়িয়ে হত্যা করেছে, ফলে এবং গ্রেপ্তার হয়েছে, হাজারে হাজারে গ্রেপ্তার হয়েছে। 4.5 লক্ষাধিক আওয়ামী লীগের নেতাকর্মী আজকে জেলে। ফলে যারাই সাহস করে বিভিন্ন কর্মসূচিতে রাস্তায় বের হয়, রাজপথে বের হয়, তারা টিকতে পারে না। আমাদের ধারণা ছিল, আপনি সঙ্গত কারণেই বলেছেন যে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে, আমারও ধারণা ছিল যে অবস্থার পরিবর্তন ঘটবে। কিন্তু ওই বাংলায় একটি প্রবাদ আছে যে লাউ সেই কদু। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইউনূসের এই জবরদখলকারী ইউনূসের মানে ইন্টারিম গভর্নমেন্ট আর বিএনপি জামাতের এই সরকার, বর্তমান সরকারের মধ্যে মূলত কোনো চরিত্রগত কোনো পার্থক্য নেই। বিশেষ করে আমরা 7ই মার্চের যে ঘটনাটা দেখলাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণ ইউনেস্কোর হেরিটেজ হিসেবে আজকে জাতিসংঘের অধীনে এটা স্বীকৃত, এবং এই আহ্বানে কোটি কোটি মানুষ উদ্বুদ্ধ হয়ে সেই 25শে মার্চে যখন পাকিস্তানি হানাদার বাহিনী ক্র্যাকডাউন করে, মানুষ ঝাঁপিয়ে পড়ে, এবং এই 25শে তারিখের মধ্যরাতে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন, এবং তারই ধারাবাহিকতায় আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়। 9 মাসের মধ্যে আমরা স্বাধীনতা অর্জন করি। মাইলস্টোন বলতে যে দিনটাকে বলা হয় 7ই মার্চ, এবং সেই 7ই মার্চে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রছাত্রী যারা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বাজানোর জন্য তারা বের হয়েছিলেন শাহবাগের মোড়ে, তাদের উপরে কিভাবে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে, থানার থেকে তাদেরকে টেনে বের করে নিয়ে আবার তাদেরকে পিটিয়েছে, আবার থানা তাদেরকে গ্রেপ্তার করেছে। ইভেন আমি ধন্যবাদ দেই কিছু বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকেও তারা প্রতিবাদী হয়ে উঠেছিল, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। সো আমি নিন্দা জানাই যে যে জাতি, বাঙালি জাতি আজকে বাঙালি হিসেবে, বাংলাদেশী হিসেবে সারা বিশ্বে পরিচিতি পেয়েছে, সেই দেশের যিনি জনক এবং ইতিহাসের যে অবিচ্ছেদ্য অংশ, এই 7ই মার্চ, 17ই মার্চ সেই মহান নেতার জন্মদিন, 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস, আমি দেখতে পাচ্ছি সেই রেশ যে এর কোনোটিই হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরা পালন করতে পারবে না। তো এরকম একটি দুর্বিষহ অবস্থা তৈরি করেছে এই, একদিকে যেমন ইউনূসের জান্তা সরকার, অন্যদিকে বর্তমান এই তারেক এবং কি বলবো তার বিরোধী দলের যে শফিক সরকার। তো আমি তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই, এবং একই সঙ্গে স্বীকার করি যে আওয়ামী লীগের এই যে দুর্বলতা, আওয়ামী লীগের এই যে ভঙ্গুর অবস্থা, সেখান থেকে সংগঠিতভাবে যদি মানে সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী করা না হয়, তাহলে এটা হয়তো আরো সময় লাগবে জি, ঘুরে সেটা দাঁড়ানোর তো জন্য। নিঃসন্দেহে। কিন্তু আওয়ামী লীগের তো সমর্থন কিন্তু আছে। মানে যারা সাপোর্টার তারা বাংলাদেশে আছে। এমন না যে সেটি অল্প সংখ্যক। বিপুল পরিমাণের সমর্থক গোষ্ঠী আছে। কিন্তু
মানে নেতৃত্ব মানে ধরেন ১ম এ যে ঘটনাটা ৫ই আগস্ট ঘটেছে, তারপর থেকে ১৮-১৯ মাস চলে গেছে। জি। রাইট? তো এখন যেমন আপনি অনুমান করছেন আগামী ১৭ই মার্চ কিংবা ২৬শে মার্চ তারা কর্মসূচি পালন করতে কতটা পারবে। রাইট? তো হুম। এটি তো রাজনৈতিক দূরদর্শিতারও ব্যাপার। আমি যদি বুঝি, আপনি যদি বুঝেন, দেশের অন্য ১০ টা মানুষ যদি বুঝে, তাহলে আওয়ামী লীগের হাইকমান্ডের সেই দূরদর্শিতা কি নাই হয়ে গেছে? আহ এরকম ভাবে যদি আমি ব্যাখ্যা করতে চাই, সেটি হচ্ছে যে দেশে এবং বিদেশে নেতাকর্মীদের সঙ্গে কারা যোগাযোগ করছেন? হাতে গোনা শীর্ষস্থানীয় আওয়ামী লীগের মানে গুটিকয়েক নেতা, আর মূলত করছেন দলের প্রধান জননেত্রী শেখ হাসিনা। উনি প্রতিনিয়ত দেশে এবং বিদেশে কর্মী পর্যায়ে উনি যোগাযোগ করছেন, কথা বলছেন এবং উনি নিঃসন্দেহে কর্মপরিকল্পনাও তৈরি করছেন যে উনি কিভাবে এই নেতাকর্মীদেরকে নিয়ে মাঠে সুসংগঠিত হয়ে একটি গণতান্ত্রিক আবহ তৈরি করে আবার ঘুরে দাঁড়াইতে পারেন। তবে আমি ১ম এই যে বিষয়টি আলোকপাত করতে চাই সেটি হচ্ছে কেন্দ্রীয় পর্যায়ের নেতৃত্বের অনেকের প্রতি কর্মীদের অনীহা সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। কারণ অনেকের দলের মধ্যে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, স্বেচ্ছাচারিতা, অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনেকের মধ্যে সাংগঠনিক পদে অবস্থান করেও সংগঠনের জন্য মানে নির্জীব থাকা। এটি মূলত একটি দুর্বল দিক। আমি মনে করি অনেক, অনেক বিশেষজ্ঞ, অনেক বিজ্ঞজন, অনেক বিদেশি বন্ধু রাষ্ট্রও পরামর্শ দিচ্ছে যে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে গেলে এখানে রিফরমেশন দরকার। রিফরমেশন ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। যেকোনো দলের, যেকোনো কর্পোরেশনের জন্যে, সংগঠনের জন্যে আমিও মনে করি তাই। যেটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি এদিকে দৃষ্টি নিবদ্ধ করেন যে জনপ্রিয়, সৎ, যোগ্য এবং বন্ধুবাৎসল এই ধরনের মানে নেতাদেরকে দিয়ে ওনার একটা মানে অন্তর্বর্তীকালীন একটি কমিটি গঠন করার দরকার পড়লেও আমি মনে করি সেটা করা উচিত। এবং যাদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া, সংগঠনগুলোকে সংগঠিত করা, যারা আক্রান্ত হয়েছে, জেলে আছে, যারা নির্যাতিত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে আইনি সহায়তা দেওয়া, জামিনের জন্য ব্যবস্থা করা, তাদের আর্থিকভাবে সহায়তা দেওয়া, এরকম বিভিন্ন টিম তৈরি করে এবং কর্মসূচি যেন কেন্দ্র থেকে কোনো কর্মসূচি দিলে সেটা মুহূর্তের মধ্যে সকল পর্যায়ের শাখা সংগঠনের কাছে পৌঁছে যায় এবং সকল শাখা সংগঠনগুলো, যেমন আমি যদি ধরি যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, তাদের কেন্দ্রীয় নেতৃত্ব নির্বিকার আমরা দেখতে পাই না। এটা বললে অত্যুক্তি হবে না। হয়তো হাতে গোনা ২-১ জন সক্রিয় আছেন। কিন্তু কেন পদ দখল করে পদে আসীন থেকে তারা কেন কথা বলছেন না, যোগাযোগ করছেন না? তো এই জায়গাটায় হাত দিতে হবে। আমি মনে করি অত্যন্ত জরুরি। আরেকটি বিষয় জরুরি, যেটা আমি এভাবে পর্যালোচনা করি, সেটি হচ্ছে যে বঙ্গবন্ধু আ ৭৫ ১৫ই আগস্টের সপরিবারে নির্মমভাবে নিহত হওয়ার পর তার বেঁচে যাওয়া ২ জন এতিম কন্যা শেখ রেহানা এবং শেখ হাসিনা, উনারা দলের হাল ধরেন। বিশেষ করে জননেত্রী শেখ হাসিনা দলের হাল ধরেন এবং উনি ১৯৮১ সনের ১৭ই মে বাংলাদেশের মাটিতে পদার্পণ করেন সংগঠনের সভাপতির পদ নিয়ে। উনার অনুপস্থিতিতে এই পদে তাকে অলংকৃত করা হয়। তখন থেকে শুরু করে নেত্রী একের পর এক নিরলসভাবে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ফিরে দলকে সংগঠিত করেছেন। ২-৩ টুকরো আওয়ামী লীগকে একত্রিত করেছেন। দলকে ক্ষমতায় এনেছেন ২১ বছর পরে। কিন্তু ইতিমধ্যে তার উপরে অনেকগুলা অভিঘাত এসে আঘাত করেছে। আমি যদি ৭৫-এর ১৫ই আগস্টকেও সকল স্বজনকে হারিয়েও সেই বেদনা বুকে ধারণ করে উনি মাঠে নেমেছেন, পথে প্রান্তরে গেছেন, কাজ করেছেন। উপর্যুপরি তার উপরে ২০ থেকে ২৫ বার তাকে হত্যার জন্য আক্রমণ করা হয়েছে। বিশেষ করে কি বলে ২১শে আগস্টের যে গ্রেনেড হামলা
করে আওয়ামী লীগের উপরের স্তরের সকল নেতাকর্মীদেরকে হত্যা করার যে মিশন নিয়েছিল, তার কেন্দ্রীয় নেতৃত্বে ছিল আজকের যিনি প্রধানমন্ত্রী, এই তারেক রহমান, এবং তার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সে সময়কার লুৎফুজ্জামান বাবর এবং জামাতের নেতারা। তো সে অলৌকিকভাবে সেই ঘটনা থেকে উনি বেঁচে যান। এর আগে এরশাদের আমলে চট্টগ্রামে এগুলো তো আমরা জানি। আমি একটু আগে বাড়ি। জানি। এগুলো তো জি। আপনি অত্যন্ত ঠিকই যে একটা মানুষের জীবনে এতগুলি ঘটনা ঘটলে তাকে তার ট্রমাটাইজড হওয়া তো স্বাভাবিকই। কোনো অস্বাভাবিক কিছু নয়। আ আমি আমি ওই বিষয়টাই আলোকপাত করতে চাই যে আমার কাছে কেন যেন মনে হয় যে জননেত্রী শেখ হাসিনা বিরামহীনভাবে একদিকে যেমন ক্ষমতায় থাকতে কাজ করেছেন, তিনি এখনো ৫ই আগস্টের পর থেকে বিরামহীনভাবে দলকে সুসংগঠিত করার জন্য কাজ করছেন। উনার রেস্টলেস লাইফ, উনার বিরাম নেই। এবং উনি, আমি মনে করি যে ওনার রেস্ট দরকার। ওনার মানে স্থির থেকে একটি একটি উপদেষ্টা মণ্ডলী বা একটি থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে কোঅর্ডিনেটেড একটি পরিকল্পনা তৈরি করে সেটা লঞ্চ করা উচিত, যে যাতে কি করে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারে এবং দেশের যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা, নেতাকর্মীদের যে দৈনন্দিন জীবনের অত্যন্ত করুণ পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে, সেখান থেকে মুক্তির জন্যে আমি মনে করি যে বিশেষ করে শীর্ষ নেতৃত্ব, জননেত্রী শেখ হাসিনা, তার আরো কিছু হ্যান্ডস এক্সটেন্ড করা দরকার। বিশেষ করে আমি যেটা মনে করি যে অনেকেই জানতে চান দেশে এবং বিদেশের পলিটিক্যাল আইকন যারা, যে হু ইজ নেক্সট আফটার শেখ হাসিনা। এই যে একটা ভাইটাল কোশ্চেন জানতে চান। ওনার বয়স হয়েছে, উনি প্রায় ৮০-র কাছাকাছি, ওনার এখন ৭৭ বা ৭৮ বছর বয়স। এবং এই যে ওনার উপর যে মানসিক এবং শারীরিক যে ঝড় বয়ে গেছে, এবং ওনার একটু বিশ্রামের দরকার। আমি মনে করি যে ওনার পাশাপাশি ওনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তাকে ফ্রন্ট লাইনে আনার এখনই সময়। তিনি বিভিন্ন মিডিয়াতে কথা বলছেন, ইন্টারভিউ দিচ্ছেন, এবং তার মধ্যে যে স্টেটসম্যানশিপ, আমি খুব মানে অত্যন্ত আনন্দিত এবং উদ্বুদ্ধ যে তার কথা বলার ধরন, তার রাজনৈতিক প্রজ্ঞা, তার মানে বিশ্বের রাজনৈতিক বিষয় নিয়ে তার ধারণা অত্যন্ত সুস্পষ্ট। এবং তার পাশাপাশি উচ্চশিক্ষিত তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, আমি মনে করি যে দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে তাকেও দলীয় কোনো পদ পদবিতে সংযুক্ত করে এখনই নেতৃত্বের পাশাপাশি নিয়ে আসা উচিত। যেমন আমি যদি তুলনা করি, বেগম খালেদা জিয়া জীবিত থাকতেই তারেক রহমানকে সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়েছে, তারপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। উনি ধীরে 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 নেতাকর্মীদের কাছে পৌঁছেছেন, কানেক্টেড হয়েছেন, এবং আজকে হঠাৎ করে উনি এসে প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হলেন। আমি মনে করি যে রাজনীতির থেকে সবসময় যে হু ইজ দি সাকসেসর, এই কোশ্চেনটা আসে। আওয়ামী লীগের মতো বৃহৎ একটি দল, সেই দলের পরবর্তী নেতাকে, আল্লাহ না করুক, যদি ৫ই আগস্টের এই ইসে মানে কি বলে ভারত সরকার এবং আমাদের সেনাবাহিনীর কিছু কর্মকর্তারা পদক্ষেপ না নিতেন, একটা দুর্ঘটনা ঘটে গেলে কে দলের হাল ধরতো আমরা জানি না, কর্মীদের প্রশ্ন। তো যে কোনো ভাবেই হোক, একদিকে যেমন মানে একটা একটা যে শব্দটা সেনাপ্রধান একবার উল্লেখ করেছিলেন যে রিফাইন্ড আওয়ামী লীগ, আমি রিফাইন্ড আওয়ামী লীগের ওই টার্মটা আমি ব্যবহার করতে চাই না, কিন্তু রিফর্মড আওয়ামী লীগ এটা নেসেসিটি, মানে যুগের সাথে তাল মিলিয়ে। এবং যে কোনো দলের জন্য, যে কোনো সংগঠনের জন্য, যে কোনো বিজনেস প্রতিষ্ঠানের জন্যও অ্যাডাপ্টেশন, যুগের সাথে তাল মিলিয়ে অ্যাডাপ্ট করা। এবং এই যে নতুন যে জেনারেশন জেনজি, যে জেনজিরা আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতার থেকে উৎখাত করলো, পাল্টা আমরা যে একটা জেনারেশন, আমরা হয়তো সেরকম তৈরি করতে পারিনি, যারা ডিজিটালি সাউন্ড, ইফেক্টিভ এবং সাইবার ওয়ার্ডে তারা মানে সম্পৃক্ত, যোগ্যতা সম্পন্ন। কিন্তু সেরকম কোনো দক্ষ টিমকে
আমরা সত্যিকারের আওয়ামী লীগের এই ১৬ বছরে তৈরি করা হয়েছে বলে আমার চোখে দৃশ্যমান না। তা আমি মনে করি যে এই সমস্ত দিকে ফোকাস করা দরকার এবং প্রয়োজনে প্রয়োজনে ভার্চুয়ালি কোনো একটা সভা করে হলেও কেন্দ্রীয় কমিটির, আমি জানি না আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটা পদক্ষেপ নিতে পারেন যে উনি বেছে এক ঝাঁক তারুণ্য নির্ভর, অভিজ্ঞতা সম্পন্ন, সৎ, নেতাকর্মী এবং জনগণের কাছে গ্রহণযোগ্য এরকম নেতৃত্বকে সিলেক্ট করে তার পাশাপাশি তাদেরকে বিভিন্ন গ্রুপ তৈরি করে দিয়ে যদি উনি এখনই কাজ শুরু করেন, হয়তো তার ফলটা আমরা আগামী ৬ মাস বা ১ বছরের মধ্যে দেখতে পাবো। এবং বাংলাদেশের যেকোনো কর্মসূচি দেয়া হোক, আমি মনে করি যে লক্ষ মানুষের সমাবেশ করা মানে ঢাকা শহরে আওয়ামী লীগের জন্য 1, 2, 3 এটা সম্ভব। কিন্তু শুধুমাত্র নেতৃত্ব নাই, সুসংগঠিত না, সে কারণে আমরা সেটা পারছি না। এটা আমার অবজারভেশন। জি। ধরেন আওয়ামী লীগের যেই একেবারে ইউনিয়ন গ্রাম পর্যায়ে যে ধরনের কমিটিগুলো আছে, মানে টপ টু বটম শুধু কমিটির সদস্যদের ধরলেই তো আপনার ৫০,০০০ লোক হয়ে যাওয়ার কথা, তাই না? তো না, এটা আমি শুনেছি প্রায় সারা দেশে প্রায় ১.৫ কোটি শুধু কমিটির লোক, আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গ সংগঠন মিলে প্রায় ১.৫ কোটি নেতা কমিটিতে যারা পদপদবীধারী। রাইট। সো জাস্ট ইমাজিন করেন। হ্যাঁ, সো এটা তো কোনো আসলে 1, 2, 3 র ব্যাপার হওয়ার কথা। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এরকম একটা জিনিস তো প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আওয়ামী লীগের লোকেরা আ দেশ ছেড়ে চলে গেছে। তারা পালিয়ে গেছে। তারা আর দেশে নাই। কিন্তু হয়তো 1% লোকও বিদেশে যায় নাই। তাই না? ট্রু, ট্রু, সবাই তো ট্রু। দেশের মধ্যেই। জি। তাহলে এই গত ১৮-১৯ মাসেও এই জিনিসগুলি তৈরি কেন করা যায়নি? এটি তো এমন নয় যে আপনি আজকে ১ম এসে আমার শোতে এই কথাটি বলছেন। এটি তো গত ১৮ মাস ধরেই ধরেন ৫ই আগস্টের ঘটনা। তারপরে ধরেন হয়তো ১-২ সপ্তাহ গেছে পুরো ট্রমাটা থেকে মানুষের স্বাভাবিক হতে, রাইট? তারপরেও কেন এই জিনিসগুলো তৈরি হচ্ছে না? কোথাও না কোথাও তো একটা জায়গায় জিনিসটা আটকে আছে। আমি জানতে চাই কোথায় সেই জায়গাটি? না, আমার আমার এভাবে এরকম একটা পর্যবেক্ষণ আছে। সেটি হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনোবলের দিক দিয়ে বলেন, শক্তির দিক দিয়ে বলেন এখনো তাদের সেই সামর্থ্য আছে। কিন্তু এই জুলাই আগস্টের আন্দোলনের প্রেক্ষাপটে একটা ঘটনা ঘটে গেছে, বৈপ্লবিক ঘটনা। সেটা কি? সেটা হচ্ছে আ এই সমন্বয়কারী নেতাদের একজনের মুখ থেকে, আসিফ মাহমুদের মুখ থেকে আসছে যে তারা যদি ৫ই আগস্ট সরকার পরিবর্তন করতে না পারত, তাহলে তারা সশস্ত্র যুদ্ধে নামত। এখানে একটা খেয়াল করার বিষয়, হিডেন যে এজেন্ডাটা, এই সশস্ত্র যুদ্ধ একটা সরকারের পুলিশ, সেনাবাহিনী, বিডিআর, র‍্যাব সমস্ত কিছু থাকা পরে তারা সশস্ত্র যুদ্ধ করার মতো সেই অস্ত্র নিশ্চয়ই তাদের গোদামজাত করা আছে, রক্ষিত আছে। এই প্রস্তুতি তাদের ছিল। তার পাশাপাশি তারা প্রায় ৪৫০ থানা লুট করেছে, অগ্নিসংযোগ করেছে, পুলিশ হত্যা করেছে, তার সমস্ত অস্ত্র লুট করে নিয়েছে। গণভবনের অস্ত্রগুলো তারা লুট করে নিছে, অত্যাধুনিক অস্ত্র। এছাড়া জামাত শিবিরের হাতে মানে অজস্র অস্ত্র তারা ক্যাডার বাহিনী পোষে, প্রশিক্ষণ দেয় এবং রাজশাহীতে শিবিরের একটা হলে, শুধুমাত্র শিবিরের সভাপতির হলের থেকে যে অস্ত্র উদ্ধার হয়েছে, হাজার হাজার অস্ত্র, আপনারা জানেন। তো এই যে হাজার হাজার অস্ত্র এবং যত জঙ্গি বাহিনী, যত পাকিস্তানের আইএসআই সংযুক্ত, আফগান সংযুক্ত, পার্শ্ববর্তী আরো তুরস্ক সহ কাতার, তারা যে সাপোর্টটা দিয়ে যে অস্ত্রের সমাবেশ বাংলাদেশে করেছে, এই অস্ত্রধারী একটা গ্রুপের বিপক্ষে খালি হাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মোকাবেলা করতে এটা এটা তারা পারতেছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়। পিটিয়ে হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে। যদি সেখানে আওয়ামী লীগ প্রতিরোধ করার জন্যে পাল্টা আঘাত হানতো, এবং সেই সক্ষমতা আওয়ামী লীগের আছে। কিন্তু মাঠে আছে মিলিটারি এবং পুলিশ। তারাও একটা দলীয় ক্যাডার বাহিনীর মতো তারা ভূমিকা পালন করতেছে। এবং আপনারা দেখেছেন যে সন্ত্রাস দমন আইনে একের পর এক সকল স্তরের নেতা কর্মী তাদেরকে আটক করা হচ্ছে এবং তাদেরকে হত্যা মামলা দেওয়া হচ্ছে। আমি ওই জায়গাটাতে বলি যে আপনি খালি হাতে একটি সশস্ত্র গ্রুপের বিপক্ষে দাঁড়ানো
বা আন্দোলন করে বিজয়ী হওয়া এটা খুব কঠিন। তো যার জন্য যেখানে যেটা দরকার টিট ফর ট্যাট, আপনাকে একজন যদি লাঠি দিয়ে পেটায় আপনার হাতেও লাঠি থাকতে হবে, আপনি মারবেন। একজনের হাতে যদি বন্দুক থাকে আপনাকে বন্দুক দিয়েই তাকে প্রতিরোধ করতে হবে। আমি মনে করি যে প্রয়োজন এসছে, সময় এসছে সামনে, যে অস্ত্রের মোকাবেলা অস্ত্র দিয়ে করা, লাঠির মোকাবেলা লাঠি দিয়ে করা। তো সেটার যতক্ষণ পর্যন্ত ডাক না আসছে, আমি মনে করি যে এই ৭ই মার্চকে স্মরণ করে যে বঙ্গবন্ধুর সেই আহ্বান, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও, এবং সেই প্রস্তুতি আমাদের দরকার, আমাদের দেশেও দরকার, প্রয়োজন হলে বিদেশেও দরকার। সেই প্রস্তুতি যতক্ষণ না হবে, কোঅর্ডিনেটেড কোনো এফোর্ট যদি না নেওয়া হয়, তাহলে হয়তো আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে আরো সময় লাগবে। কারণ স্বাভাবিক গণতান্ত্রিক কোনো সুষ্ঠু পরিবেশ বাংলাদেশে নাই। এবং আমি হতাশ হয়েছি যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব এরকম পিটিয়ে জখম করে গ্রেপ্তার করে নেওয়ার পরেও বলতেছে এটা নাকি মব না। আমি জানি না উনি এটা নতুন করে কোন ভাষা, ওই সেই ডাস্টবিন শফিকের মতো কোন ভাষা উনি বলবেন, তার অপেক্ষায় আছি শুনতে। জি। তাহলে এটা যদি মব না হয়, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীর রাস্তায় নেমে যদি পিটায় মারে, তাহলে তাদের কোন আইনে তখন গ্রেপ্তার করা হবে, সেটা ভাববার বিষয়। আমি মনে করি ওই জায়গাটায় একটা ল্যাগিং, একটা ডিফারেন্স রয়ে গেছে। আওয়ামী লীগের কোন কর্মী, হাজার হাজার লাখে লাখে কর্মী নেতা বাংলাদেশে আছে এবং তারা সম্ভব। আমি মনে করি, অনেকেই বলেন এই টক শোতে, বিভিন্ন লেখনীতে, যে এই জঙ্গি বাহিনী, এই সন্ত্রাসী বাহিনী, যাদের সঙ্গে মোকাবেলা করতে গেলে আমাদের আর একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ দরকার। এবং প্রাত্যহিকভাবে প্রতিটা নাগরিকের জীবনে যে দুর্বিষহ অবস্থা নেমে আসছে, আমি মনে করি যে সেই দিন অত্যাসন্ন, সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে, তার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরাও ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ। এটা তো এটা তো মানে কি বলবো, অপেক্ষা করা যে কবে গভর্নমেন্ট ফেইল করবে, মানুষ কবে ক্ষিপ্ত হবে, এটা তো এত সহজ কাজও নয়। আর মানুষকে মোটিভেটেড করে রাজনৈতিক দল। তো রাজনৈতিক দলগুলো যদি মনে করে মানুষ যখন নামবে তখন যুক্ত হবে, আমার মনে হয় ইটস আ রং কনসেপ্ট। আপনি আরো হয়তো ভালো বলতে পারবেন। আমি শেষ করব। কিন্তু জি। আ আ কিন্তু ধরেন আ যে আওয়ামী লীগের যারা তৃণমূলে রয়েছে, এই গত ১৮ মাসে শুধুমাত্র নদ-নদীগুলা থেকে ৬০০ র উপরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লাশ পাওয়া গেছে। অন্যান্য হিসাব তো বাদই দিলাম, তাই না? তো তারা কি এখানে একজন মন্তব্য করেছেন যে, "আপনারা এত অস্থির হচ্ছেন কেন?" হ্যাঁ? তো তাদের কাছে কি মনে হয় যে তিনি হয়তো দেশের বাইরে আছেন। সেই কারণে উনি মন্তব্যটি করছেন। আর আমি আমি কথাগুলি বলছি দেশ থেকে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা আমাকে যে ফিডব্যাক দেয় সেগুলোর বেসিসে আমি বলছি। তারা অনেক অস্থির হয়েই গেছেন। কারণ ১৮ টি মাস তারা ঘর ছাড়া, এখন একটু, একটু করে বাড়িতে যাওয়ার চেষ্টা করছেন। তাও তারা মবের মধ্যে পড়ছেন বিভিন্নভাবে। তো এইরকম করে আওয়ামী লীগের নেতৃত্বের তো একটা একটা কমান্ড থাকা দরকার সুনির্দিষ্ট করে, এবং লিডারশিপের যে কথাটি আপনি বললেন, এগুলো কতদিন নাগাদ মানুষ দেখতে পেতে পারে? এবং আরেকটি কথা এরকম একটি কথা শোনা হয়েছে, যদিও ভারতে আওয়ামী লীগের যেই শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন তারা আমার কাছে বিষয়টি অস্বীকার করেছেন। তারা একটা কথা এরকম চালু রয়েছে যে ঈদের পরে আওয়ামী লীগের নেতারা দেশে ফিরছেন। আ আ এটার ব্যাপারে কিছু জানেন কিনা আপনি? না, আমি ওভাবে বলতে চাই না ঈদের পরে, রোজার পরে বা পূজার পরে সব ফিরবে। এটা ওই বিএনপি অনেক সময় আন্দোলনে, আন্দোলনে তারা এই ধরনের টার্ম ব্যবহার করত। আমি যে বিষয়টা বলতে চাই সেটি হচ্ছে যে, একদিকে যেমন আ আপনার কর্মসূচির বিষয়, এদিকে একটা বিষয় আছে। আরেকটা দিক আমি একটু আলোকপাত করতে চাই আপনার কাছে, যে কতদিন এটা বলা কষ্ট। কারণ লক্ষ্য করুন যে ১৭ বছর পরে বিএনপি, বিশেষ করে তারেক রহমান দেশে ফিরেছেন। আওয়ামী লীগ ২১ বছর পরে, ৭৫ এর পরে ২১ বছর পরে ফিরতে সময় লেগেছে, ক্ষমতায় ফিরতে। আ যেকোনো একটি ঘটনা বা দুর্ঘটনা ঘটলে সেটা কাটিয়ে উঠতে সেই ক্ষত, সেই শোক বা সেই আ বিশৃঙ্খলা কাটিয়ে উঠতে একটা সময় নেয়। আমি মনে করি যে বাংলাদেশের অর্থনৈতিক যে দুরবস্থার
আভাস পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত। সাধারণ খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় যে প্রভাব পড়েছে, এবং তার পাশাপাশি মানুষ তুলনা করতে শুরু করেছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে তারা কি সুবিধা প্রাপ্ত ছিল। এবং বাংলাদেশের কোনো একটি সূচকে আপনি যদি লক্ষ্য করেন যে কোনো একটি সূচকে বাংলাদেশ পিছিয়ে ছিল না, যেটা জাতিসংঘের এমডিজি এবং এসডিজির সূচকে। এবং শেখ হাসিনা সরকার এই 18 কোটি মানুষের মধ্যে তাদের যে সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করেছিল, এবং সেই সামাজিক নিরাপত্তা বলয় যদি আপনি একটু তুলনাও করে দেখেন যে আগের বিএনপি সরকারের আমলে কি ছিল এবং 16 বছরে আওয়ামী লীগ সরকার কি করেছিল, আমি মানে ছোট্ট করে কতগুলা জিনিস আমি লক্ষ্য মূলত করেছি। আমার সময় আমি জানি, শেষ হয়ে হ্যাঁ, গেছে। আমি না, বলি, এগুলি হ্যাঁ, এই তুলনা দেয়ার কোনো মানে এই তুলনা তো সবাই দিব্য চোখেই দেখতে পাচ্ছে। এটা বলার জি, কিছু নেই আমার কাছে মনে জি, হয়। কারণ আ জি, কিন্তু এখানে আমি একজন দর্শক মন্তব্য করেছেন যে, "এখনই মাঠে নামতে হবে কেন? আপনাদের সংবাদ তৈরি করা দরকার। দেশের সার্কাস পার্টিগুলো নিয়ে করেন। পলিটিক্স ইস লং রেস। অধৈর্য হওয়ার কোনো জায়গা নেই। আওয়ামী লীগ সঠিক পথেই আছে।" আপনার মন্তব্য জানতে চাই। না, আমি সেটা বলি, আওয়ামী লীগ কোনো টেরোরিস্ট অর্গানাইজেশন না, কোনো না, আন্ডারগ্রাউন্ড এখনই পার্টি মাঠে না। নামতে একটি হবে বিষয় কেন? না, এখনই নামতে হবে জানে, এই জন্যই নামতে হবে যে যে মবের সংস্কৃতি, যে হত্যা, ধর্ষণ, লুটতরাজের সংস্কৃতি দিয়ে মানে বৈষম্য নিরসনের ডাক দিয়ে মানুষকে রাস্তায় নামিয়ে যে বৈষম্য এখন সমাজে তৈরি করা হয়েছে, এই মানুষের জীবনযাত্রার মানকে রক্ষা করার জন্য যে উন্নয়ন সংগঠিত হয়েছিল, সেই উন্নয়নটাকে কি বলবো সুসংহত করার জন্য আহ, কি বলে স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা দরকার। এবং আমি মনে করি যে সেটা একমাত্র আওয়ামী লীগের পক্ষেই সম্ভব। এবং গণতান্ত্রিক আবহ যদি আওয়ামী কোনো লীগ দেশে না নিজের দল থাকে। গুছাতে পারছে না। সেই দল দেশের এইরকম একটা অবস্থায় কিভাবে গুছাবে? কি কথা বলেন? নিজের দলটাকেই সুসংগঠিত করতে পারছে না। নিজের কর্মীরা বেঘরে প্রাণ হারাচ্ছে। তারা তাদের উপর মানুষ এখন ভরসা রাখবে কেন আমাকে বলেন? ভরসা রাখবে, কারণ আওয়ামী লীগ পাল্টা প্রত্যাঘাত করে, বা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, এই যে হত্যার মানে যে উৎসব, যে হোলি উৎসব তারা যেটা করছে বা করা গেছে, এবং সকলের বিরুদ্ধে মামলা, আপনাকে ধরলেই সে আওয়ামী ট্যাগ দিয়ে, ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাদেরকে ধরে নিয়ে পুলিশের সোপর্দ করে মামলা দিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে, মানে যে একটা নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে, এর থেকে মানুষ মুক্তি চায়। এটা শুধু আওয়ামী লীগের জন্য নয়, কারণ আওয়ামী লীগও ওই দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক। সেই নাগরিকদের যে অধিকার নিজেরা যেমন সুসংহত করতে চায়, তারাও চায় যে আওয়ামী লীগ বাংলাদেশের যত অর্জন, সেই অর্জনের মূল ভূমিকায় পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের আপনি যদি দেখেন যে আজকের বাংলাদেশ তার জন্ম থেকে শুরু করে সকল উন্নয়নের দাবিদার আওয়ামী লীগ। সুতরাং বাংলাদেশ যদি মানে এখনো ঘুরে দাঁড়ায়, একটি গণতান্ত্রিক আবহ তৈরি হয়, হয়তোবা যে ক্ষতি আমাদের হয়ে গেছে এটা পুষায় নিতে হয়তো 20 বছর 30 বছর সময় লাগবে। জি। এ এইবার কারণেই আমাকে আওয়ামী লীগের বলেন তাড়াহুড়া নাই। জি, জি, এইবার বলেন। আমাকে বলেন যে ধরেন আওয়ামী লীগে শেখ হাসিনার বিকল্প নেই। এটি তার কর্মীরা আ শেখ হাসিনা ছাড়া আর কাউকেই মানবে না। তিনি ধরেন আইসিটিতে তার উপরে ফাঁসির আদেশ হয়ে আছে। ১ম এ তার ফাঁসির আদেশটিকে বাতিল করার জন্য আপনারা বা আওয়ামী লীগের তরফ থেকে কোনো উদ্যোগ আছে কিনা? দ্বিতীয়ত কবে নাগাদ তিনি দেশে আসবেন? মানুষ এটি জানতে চায়। কারণ তিনি যদি দেশে আসেন পরিস্থিতিটাই হয়তো বদলে যাবে। তাই না? কিন্তু সবার আগে জি, তার ফাঁসির আদেশটি প্রত্যাহারের জন্য আওয়ামী লীগের তরফ থেকে কোনো লিগ্যাল অ্যাকশন নেয়া হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আহ জননেত্রী শেখ হাসিনা, তিনি মৃত্যু ভয়ে পরোয়া করেন না। তার উপরে ফাঁসির আদেশ, জেল জুলুমের আদেশ থাকুক, সেটা পরোয়া করেন না। সেটা 1/11 এর সময় প্রমাণিত হয়েছে। তিনি যেকোনো সময় দেশে যাওয়ার জন্য প্রস্তুত। এবং এই যে রায়, তথাকথিত যে রায় দেওয়া হয়েছে আইসিটি আদালতে, যে সংশোধনী এনে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে, আমি মনে করি যে আগামী সংসদ অধিবেশন বসছে 12 তারিখে, এই অধিবেশনেই এই অধ্যাদেশগুলা
অকার্যকর হবে এবং সেগুলা যে ধারায় যে পদ্ধতিতে করা হয়েছে সেটা আইনি ব্যাখ্যা আইনজীবীরা দিচ্ছেন, বিভিন্ন জায়গায় দিয়েছেন। এবং অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি লিগ্যাল প্যানেল, তারা এই আইসিটি আদালতের বিরুদ্ধে অলরেডি একটি রিট পিটিশন দায়ের করেছেন এবং রিট পিটিশন দায়ের করেছেন এই আদালতের কর্তৃত্ব এবং এখতিয়ার নিয়ে, যে তারা এই বিচারে ক্রিমিনাল কেস আইসিটি আদালতে হতে পারে না, এটা যুদ্ধাপরাধীদের জন্য তৈরি 1973 সনের জি। মানে সাংবিধানিক আইন বলে গঠিত হয়েছিল এবং যারা এখানে বিচারপতি হয়েছিল তারা কেউই বিচারপতির মানদণ্ডের যোগ্য নয়। এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যিনি চিফ প্রসিকিউটর ছিলেন, সেই চিফ প্রসিকিউটর জামাতি কি বলে আসামিদের পক্ষে যিনি লড়েছেন, তিনি হয়ে এখানে প্রধান সরকারি প্রসিকিউটর হয়েছেন, সেটা এখন আইন যে বিরুদ্ধ। রিটটি আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়েছে বা মানে লয়াররা করেছেন, সেটির পরবর্তী ফলো আপ কি আছে? ডেফিনেটলি সেই ব্যাটেলটা আদালতে হবে, উচ্চ আদালতে হবে এবং একই সাথে আমরা মনে করি যে তারা পুঙ্খানুপুঙ্খ রূপে বিচার বিশ্লেষণ করছেন এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মৃত্যু ভয়কে পরোয়া করেন না। আমি যেটা মনে করি যে উনি চাইলে উনি যে কোনো সময়, এবং উনি বিভিন্ন সময় ঘোষণা দিয়েছেন এবং দিচ্ছেন, উনি যে কোনো সময় দেশের মধ্যে ঢুকলে লক্ষ লক্ষ মানুষ তাকে বরণ করবে এবং বাংলাদেশের কোনো শক্তি নাই যে তাকে ওই ফাঁসির কাষ্ঠে ঝোলায়। এমন কোনো মানে শিশু তৈরি হয়নি, জন্ম নেয়নি বাংলার মাটিতে যে বঙ্গবন্ধু কন্যা, যার আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন 60 থেকে 70% বিভিন্ন জনমত জরিপে, সেই জনমতকে উপেক্ষা করে তার গায়ে কেউ আঁচড় দেয়, এই শক্তি কারো নাই। এবং আমি মনে করি যেমন আকস্মিকভাবে জুলাই আগস্টে একটি বিরাট ঘটনা ঘটে সরকারের পতন ঘটেছে, রাজনীতিতে যে কোনো সময় মিরাকেল অনেক কিছুই ঘটতে পারে, আমরা আশাবাদী। আর আওয়ামী লীগ অসংগঠিত না, আমি যেটা বলেছি নেতৃত্ববিহীন, এখন নেতৃত্ববিহীন, অসংগঠিত নয়, কর্মীরা সংগঠিত আছে, তারা নেতৃত্ব চায় এবং নেতা, যে কোনো একজন নেতা সামনে থাকলে ডাক দিলে তারা ঝাঁপায়ে পড়বে এবং তার জন্য তারা যেটা চায় যে তাদের একটা প্রোটেকশন, তার পিছনে একটা প্রোটেকশন তারা চাচ্ছে। আমরা মনে করি খুব শীঘ্রই সেই প্রোটেকশনের ব্যবস্থা জননেত্রী শেখ হাসিনা করবেন এবং বাংলাদেশের মানুষ আবার জয় বাংলা স্লোগান দিয়ে রাস্তায় নামবে এবং সেটা এমনও হতে পারে যে এই বিজয়ের মাস মার্চ, এই উত্তাল মার্চ, সেই মার্চের প্রতিটা দিন ইতিহাসের অক্ষরে লেখা। 2রা মার্চ, 3রা মার্চ, 7ই মার্চ, 17ই মার্চ, আপনার 23শে মার্চ, কি বলে 26শে মার্চ, সকল দিনগুলাই। এবং এই ঘটনাপঞ্জি এমন হতে পারে এই বীরত্ব গাথা জাতি, এই বাঙালি জাতি, তাদের যে ঋত স্বাধীনতা, ঋত অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেটা এই মার্চের মধ্যেও তারা ফিরিয়ে আনতে সক্ষম হতে পারে। আমি কোনোটাই গ্যারান্টি দিয়ে যেমন বলতে পারি না, আবার আমি হতাশাবাদীও না, আমি আশাবাদী মানুষ। এবং যে দলের 7 থেকে 8 কোটি ভোটার, যারা যে দলের সমর্থক বা ভোটার, এবং জনপ্রিয়তার দিক দিয়ে আমি যেটা মনে করি যে কম করে 10 থেকে 12 কোটি মানুষ আওয়ামী লীগের সলিড সমর্থক, তো সেই মানুষকে দাবায় রাখা যেমন যাবে না, গুটি কয়েক 5 থেকে 6% জামাত, তারা দাপিয়ে বেরিয়েছে, আওয়ামী লীগকে নিধন করেছে, ওরা যেমন 71-এ করেছিল, এরা পরাজিত হবে এবং আবার গণতন্ত্রের বিজয় সূচিত হবে। তখন হয়তো মুক্তিযুদ্ধের সেই আদর্শ, যে চেতনা, সেই চেতনায় বাংলাদেশ আবার ফেরত আসবে এবং সেটা খুব শীঘ্রই। কিন্তু আপনি মিরাকলের কথা যখন বলেন, তখন বিষয়টা তো আমাদের মুক্তিযুদ্ধ কোনো মিরাকল ছিল না। আমাদের মুক্তিযুদ্ধ কোনো অপরিকল্পিত জিনিসও ছিল না। আপনি বললেন মার্চের প্রতিটি দিন আমাদের ঐতিহাসিক। প্রতিটি দিনেরই কিছু না কিছু ঘটনা আছে। সেগুলো তো আর হঠাৎ করে ঘটে নাই। ওগুলো পুরোটাই পরিকল্পনার অংশ এবং বঙ্গবন্ধুর মতো এত মানে তুখর লিডারশিপ ছিল দেখেই সম্ভব হয়েছে। শুধু বঙ্গবন্ধু তো একা নয়। তার সঙ্গে জাতীয় 4 নেতা, অন্যান্যরাও কয়েকটা লেয়ারে ছিল। তো এখন এক শেখ হাসিনা শুধুমাত্র কর্মীদের সঙ্গে কথা বলে তিনি যদি নেতৃত্ব নির্ধারণ না করেন, তাহলে
তো কিভাবে করে? কোন পরিকল্পনা? শুধু ভবিতব্যের উপর ছেড়ে দিয়ে চলতে থাকবে যদি কিছু হয়, এটা? না, অবশ্যই আওয়ামী লীগ অদৃষ্টবাদী না। আমি শুরুতেই আপনাকে বলেছি যে মানে অত্যন্ত ভাইব্র্যান্ট, ট্যালেন্টেড, হাইলি এডুকেটেড লিডারশিপ এই আওয়ামী লীগ পরিবারের মধ্যেই আছে। এখন প্রয়োজন তাদেরকে সামনে আনা, তাদেরকে সংযুক্ত করা আনছে না এবং কেন? আমি তো বারবার আপনাকে এই প্রশ্নটিই করছি। আমি নিশ্চিত মানে হুম, ক্লিন ইমেজের মেধাবী, দক্ষ, যোগ্য লিডারশিপ আওয়ামী লীগে অভাব নাই। ট্রু। যারা হয়তো মিড লেভেলে আছে, তারপরের লেভেলে আছে, বিভিন্ন জায়গায় জি, আছে। জি। তাদেরকে কেন সামনে আনছে না? আমি তো বারবার না, আপনাকে এই এটাও প্রশ্নটাই আপনার করছি। অনুষ্ঠান, হ্যাঁ, আপনার অনুষ্ঠানের মাধ্যমেও আমি দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানাই। একই সুরে, একইভাবে যে অনতিবিলম্বে দলের এই ধরনের একটা ভাইব্রেন্ট লিডারশিপ, একটা সেট অফ লিডারশিপ তাদেরকে ফ্রন্ট লাইনে আনা হোক এবং তাদেরকে কর্মসূচি দিয়ে ধারাবাহিকভাবে, যেমন মুক্তিযুদ্ধের সময় আপনি যাদেরকে বললেন যে সেই ৪ নেতা, জাতীয় ৪ নেতা ছিলেন। যেমন একদিকে সে সময় নিউক্লিয়াস ছিল, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ছিল, যারা স্বেচ্ছাসেবক বাহিনী ছিল, বিভিন্নভাবে পরামর্শ দিত। এখনো মনে করি এখনো আছে। কিন্তু এই মানে দীর্ঘ ক্ষমতায় থাকার ফলে অনেকে একদিকে যেমন নিষ্ক্রিয় হয়ে পড়েছেন, অনেকে ক্ষমতাহীন হয়ে পড়েছিলেন। আমি মনে করি এখন সময় আসছে তাদেরকে আবার আবার সংগঠিত করা, তাদেরকে সামনে নিয়ে এসে দায়িত্বে অধিষ্ঠিত করা। তাহলেই আবার পুনরায় পুনর্জাগরণ হবে এবং আমি মনে করি আওয়ামী লীগ পুনর্জীবন ফেরত পাবে। সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে একজন প্রধান, আম আমি এভাবে বলতে চাই, প্রধান নেতা হিসাবে যদি জননেত্রী শেখ হাসিনা ভূমিকা রাখেন, যেমন তার কিছু হ্যান্ডস তার সাইডে, আমি যদি সজীব ওয়াজেদের কথাই আবারও বলি, রিপিট করি, যে তাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে তাকে বলা হোক যে তুমি এই দল সংগঠিত করার জন্য, ইয়ুথ এনার্জেটিক টিম বিল্ড আপ করার জন্য এটা করো এবং এই যুগের চাহিদা অনুযায়ী এই তরুণ সমাজকে মোকাবেলা করার জন্য কি মিশন এবং ভিশন নিয়ে যাবে, আমি মনে করি হি কুড গিভ এ গ্রেটার চ্যালেঞ্জ এগেইনস্ট তারেক রহমান। কারণ বয়সের পার্থক্য তাদের মধ্যে তেমন একটা বড় নাই। তো আমি মনে করি যে তারেকের মেধা, মনন, অভিজ্ঞতা আর সজীব জয়ের শিক্ষা, পারিবারিক ঐতিহ্য এবং তার তার লিডারশিপ কোয়ালিটি মাচ মাচ বেটার। এবং সাইমালটেনিয়াসলি আমি সাইমা ওয়াজেদ পুতুলের ক্ষেত্রেও আমি তাই বলি। আমি তার বিভিন্ন সময় তার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে স্পিচ গুলা শুনি, উই নিড দ্যাট কাইন্ড অফ লিডারশিপ টু দি সয়েল অফ বাংলাদেশ। এবং যত তাড়াতাড়ি সম্ভব আমি এভাবে বলতে পারি আপনাকে যে আই পার্সোনালি স্পোক টু জননেত্রী শেখ হাসিনা যে আপনি আপনি কেন জয়কে বলছেন না, আপনি কেন পুতুলকে বলছেন না, পুতুল লিভ দি জব, হ্যাঁ, সার্ভ দি নেশন, সার্ভ দি কান্ট্রি, কারণ তোমাদের গ্র্যান্ডফাদার এই বাংলাদেশটার জন্ম দিয়ে গেছে। সুতরাং দ্যাট লিগ্যাসি ইউ হ্যাভ টু ক্যারি ইট ওভার অ্যান্ড টু ইউনো লিড দি নেশন। এটা তোমাদের দায়িত্ব। আমি মনে করি যে তো দেশের তো প্রয়োজনে, দলের প্রয়োজনে হয়তোবা খুব শিগগিরই সেরকম একটি কি বলবো, আশা জাগানিয়া নির্দেশনা বা ঘটনা আমরা দেখতে পাবো। তা আপনার সঙ্গে যখন শেখ হাসিনার কথা হয়, তিনি এই যে প্রশ্নটি আপনি তাকে করলেন, তার উত্তরটি কি ছিল? ওনার মিক্সড রিঅ্যাকশন, আমি যদি এভাবে বলি, সেটি হচ্ছে যে রাজনীতিতে এখানে জোর করে কাউকে দিয়ে কিছু করানো যায় না। এটা তাদের ইচ্ছা। যদি ইচ্ছা করে সে আসবে। আর মূলত উনি ফোকাস করেন যে আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। লিডারশিপ তৈরি হয় কাউন্সিলের মধ্য দিয়ে। হ্যাঁ, কাউন্সিল না হলে কে সাকসেসর হবে, কে লিডারশিপে আসবে, এটা কাউন্সিলররা ঠিক করে। আমি ওনার সঙ্গে আর্গুমেন্ট করেছি যে ধরেন আগামী ৫ বছর, ১০ বছর কাউন্সিল করতে পারলেন না। কারণ কাউন্সিল করতে গেলে বাংলাদেশে গিয়ে করতে হবে। সেটা সম্ভব হবে না। তাহলে কি নতুন নেতৃত্ব আসবে না?
পুনর্গঠন হবে না, এরকম মানে জড়তা নিয়ে, এরকম একটা জরাজীর্ণ অবস্থা নিয়ে দল খুঁড়ায় খুঁড়ায় হাঁটবে, তাহলে কি করতে হবে? এবং এক্ষেত্রে আহ ওনার মধ্যে কিছু হতাশা উনি ব্যক্ত করেছেন। কিছু হতাশা ব্যক্ত করেছেন। সেটি আমি শেয়ার করতে পারি দর্শক শ্রোতাদের জন্য আপনার জি, সাথেও। প্লিজ বলুন। যে হতাশা হচ্ছে যে উনার বাবা এই ২৩ বছরের পাকিস্তানি শাসন, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে দাঁড়িয়ে সংগ্রাম আন্দোলন করে একটা জাতিকে মুক্তির মানে কি বলে দিকে উদ মানে তৈরি করেন। মানে উদ্বুদ্ধ করেন বা তৈরি করেন এবং শেষ পর্যন্ত স্বাধীনতা ছিনিয়ে আনেন, স্বাধীনতার সূর্য। মাত্র ৩.৫ বছরের মাথায় দেশি বিদেশি পরাজিত শক্তির ষড়যন্ত্রের কাছে সপরিবারে উনি জীবন দেন। পৃথিবীর ইতিহাসে এটা বিরল ঘটনা। একজন নেতা তার ভুলের কারণে, তার সমালোচনার কারণে, তার অদক্ষতার কারণে হতে পারে। কিন্তু পুরা পরিবারকে অন্যায় করেছিল ১০ বছরের শিশু রাসেল সহ। ঠিক একইভাবে উনার আক্ষেপ যে আমি টানা ৪৬ বছর এই দলে এসে ২১ বছর আমি ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসাবে মানে ২০ বছর ৭ মাস আমি দায়িত্ব পালন করে কোথায় ছিল বাংলাদেশ আর কোথায় নিয়ে এসেছি? কি না করেছি আমি দেশের জন্যে? আজকে পৃথিবীর বিভিন্ন নামি দামি মিডিয়া বাংলাদেশ নিয়ে প্রশংসা করে। অর্থনৈতিক দিয়ে সমৃদ্ধ এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করে এমন একটা জায়গায় নিয়ে এসেছি যে সেই মানে ক্ষুধা, দারিদ্র, বিভ্রাট, ঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদির একটা দেশ একটি সাজানো গোছানো ফুলের বাগানে তৈরি করেছিলাম। মুহূর্তের মধ্যেই আমি দেখলাম যে এই জুলাই আগস্টের আন্দোলনের নামে আমি তো দাবি মেনে নিয়েছিলাম। বৈষম্য বিরোধী আন্দোলনের আগেই এই দাবি মেনে নেওয়া হয়েছিল। একটি রিট পিটিশনের ফলে কেউ একটা করেছে, মামলাটা আবার আসে, সেটা নিয়ে আন্দোলনের নামে সেটাও মেনে নেওয়া হয়। কিন্তু তারপরে তারা ৯ দফা ১০ দফা দাবি দিয়ে তারা সরকার উৎখাতের আন্দোলনে নামে। এবং আমি দেখলাম যে মানুষ, হাজার হাজার মানুষ, বাচ্চা, শিশু, নারী, ওই ছাত্রদের বাবা আ তারাও রাস্তায় নেমে এসছে। আমি দেখেছি এগুলা স্বচক্ষে। তারা কিসের ডাকে? তারা কি এই ১ বছরে ১.৫ বছরে বুঝতে পারে নাই? যে কি ভ্রমের মধ্যে তারা ছিল? তো আমি কাদের জন্য এই কষ্ট করলাম? এবং আমাকে মানে কি বলে ওই ১ ঘন্টার মধ্যে গাট্টি বুচকা বেঁধে আমাকে দেশ থেকে চলে আসতে হলো। অপমানিত হয়ে। আমি কার জন্য এই কাজটা করব? কেন করব এই জাতির জন্যে? এই জাতি একটা নিমক হারাম জাতি, একটা বিশ্বাসঘাতক জাতি। উনার এই আক্ষেপ, উনি আরো আক্ষেপ করেছেন। আক্ষেপ করেছেন উনি যে আমার বিরুদ্ধে কি বলে প্রায় ৪৫০ হত্যা মামলা দেওয়া হয়েছে। আমি ৪৫০ হত্যা মামলা এবং আইসিটি আদালতে অবৈধ একটি ক্যাঙ্গারু কোর্টে বিচার করে আমাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। আমি লক্ষ্য করেছি আমার কোটি, কোটি নেতা কর্মী, সমর্থক যেদিন এই রায় ঘোষণা করা হয়েছে, আমি তো দেখি নাই যে কোথাও ১০,০০০ মানুষ রাস্তায় নেমেছে, মিছিল সমাবেশ করছে, প্রতিবাদ জানাইছে, দেশে এবং বিদেশে। উনি আমাকে বলেছেন, "তোমরা কি করেছো বিদেশে? কতজন মানুষ নিয়ে প্রতিবাদ জানাইছো?" হ্যাঁ? আমি তো স্বচক্ষে দেখে গেলে, আমি মারা গেলে হয়তো আমার বাবা দেখে যেতে পারেন নাই। আমি তো দেখলাম। উনি কোট করেছেন যে দেলোয়ার হোসেন সাঈদী একজন ধর্মীয় নেতা, জামাতের নেতা। তার মৃত্যুদণ্ড হয় নাই। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই আইসিটি কোর্টে দেওয়া হয়েছিল। শতাধিক মানুষ নিহত হয়েছে, মারা গেছে। কেউ জীবন দিছে। তাহলে এই যে আমি এই যে দলের নেতাকর্মী এদের জন্য আমি কিছু করি নাই? এরা সুবিধাভোগী হয় নাই? সুবিধাপ্রাপ্ত হয় নাই? আমি তো দেখি নাই। তো কাদের জন্য করব? উনার মধ্যে এই হতাশাটাও কাজ করেছে বা কাজ করে এবং পেইন। আমি কাউন্টারে একজন ক্ষুদ্র কর্মী বা সমর্থক বা আপনি বলেছেন একজন রাজনৈতিক গবেষক হিসেবে আমি উনার সঙ্গে করেছি। আপনি কি কখনো দেখেছেন যে কত পার্সেন্ট মানুষ রাস্তায় নেমেছিল?
18 কোটি মানুষ যদি হয়, রাস্তায় কত লক্ষ মানুষ? আমি যদি সবগুলা জেলায়, বিভাগ, শহরে, বিদেশে যদি ধরি, আমার নিজস্ব হিসাবে নট মোর দ্যান 1 crore, 1 কোটি মানুষের বেশি হবে না। কিন্তু তাহলে 17 কোটি মানুষ তো ঘরে ছিল। আপনি তাদের কথা বিবেচনা করে আপনার উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদের জীবন রক্ষার জন্যে, তাদের এই করার জন্যে, কি বলবো, এই প্রতিহিংসার থেকে বাঁচার জন্যে। আমি মনে করি যে মহান রব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে রাখছে। 21শে আগস্টে যেমন বাঁচিয়ে রাখছে, 15ই আগস্টে বেঁচে গেছেন। লালদিঘির ময়দানে যেখানে হত্যার জন্য 24 জন মারা গেছে সেখানে বেঁচে গেছেন। আপনার উপরে নিজেই বলেন আরো দায়িত্ব আছে। আল্লাহ পাক আরো হয়তো কোনো মহৎ কাজ করাবেন। সেজন্য আপনাকে সুস্থ থাকতে হবে, বেঁচে থাকতে হবে এবং এই মুক্তিকামী জনগণের পাশে আবার দাঁড়াতে হবে। আপনি সেই কথাটা একটু ভিন্নভাবে ভাবুন। উনি অত্যন্ত চোকিং ভয়েসে উনি শুনেছেন এবং আমি আশা করি যে উনি হয়তো সেই অনুপ্রেরণা নিয়েই কাজ করতেছেন প্রতিনিয়ত। উনি কত ঘন্টা ঘুমান, কতটুকুন ঘুমান আমি জানি না। কিন্তু ২ হাত উজাড় করে উনি এই দেশটার জন্য দিয়েছেন। উনার বাবা দিয়েছেন এবং উনি শতভাগ মানুষের জন্য বিদ্যুতায়িত করেছেন। এটা কল্পনার অতীত। শতভাগ মানুষ আজকে ইন্টারনেট সুবিধা ভোগ করতেছে। 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে। হ্যাঁ, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে উনি নিয়ে আসছেন প্রায় 10.5 কোটি মানুষকে। বিভিন্ন রকম আপনার ভাতা দিয়ে। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা, স্বামী পরিত্যক্ত ভাতা থেকে শুরু করে মুক্তিযোদ্ধা ভাতা উনি কি দেননি? উনি প্রায় 3.5 কোটি মানে প্রায় 4 কোটি শিশুকে উপবৃত্তি দিতেন, মেয়েদের সহ। এটা অভাবনীয় এবং এরকম বর্ণনায় শেষ করা যাবে না সুলতানা আপা। একজন মানুষ 18 ঘন্টা, 20 ঘন্টা উনি কাজ করতেন। ঘুমাইতেন মাত্র 4 ঘন্টা, 5 ঘন্টা সময়। আমি সেই শুনেছি একজন মানুষ তিনি বলেছেন যে তিনি কোনোদিনও গরম চা পর্যন্ত খেতে পারেননি। হ্যাঁ, উনি আক্ষেপ করে গরম চা না, শুধু গরম ভাত। কোনদিন গরম ভাত যে ধোঁয়া ওঠে এরকম ভাত উনি কোনদিন খেতে পারেন নাই। গরম চা যে চা দিচ্ছে ঠান্ডা পানি হয়ে গেছে মিটিং এর পরে মিটিং, মিটিং এর পরে মিটিং করতে উনি খেতে পারেননি। তো বলে যে আমি তো কোনদিন ভ্যাকেশন নেই নাই। তোমরা বিদেশে ভ্যাকেশন নাও। আমার যাই জীবনে কোনো ভ্যাকেশন নাই। 15ই আগস্টের পর থেকে নিরলসভাবে আমি এই দেশের জনগণের জন্য আমি শ্রম দিয়ে গেছি। সেই মানুষ তারা পদে, পদে ঘুরছে, খুঁজছে এবং অনবরত আমাকে বুলেট তাড়া করে বেরিয়েছে। আমি বুলেটের পরোয়া করি নাই। হ্যাঁ? অথচ তার পাশাপাশি আরেকজন নেত্রী খালেদা জিয়া তার জীবনের উপর একটা ঘটনা নাই যে তার জীবন সংহারের জন্য একটা গুলি ছুটেছে, গ্রেনেড ফুটেছে বা তার এই নির্যাতন সহ্য করতে হয়েছে। উনি আক্ষেপ করে বলেছেন যে তিনি আদালতে সঠিক বিচারে কনভিক্টেড হয়েছেন। আমি তার সারা পৃথিবীতে বিরল। আমি তার জেলখানার মধ্যে কাজের চাকরানি দিয়েছি। হ্যাঁ, পৃথিবীতে কোথাও নাই যে জেলের মধ্যে কেউ সার্ভেন্ট পায়। আমি সেটা প্রোভাইড করেছি। তারপরে তাকে একের পর এক তার পরিবার এসে আবেদন করেছে। আমি তাদের আবেদনের ভিত্তিতে আন্দোলনের চাপে না, আমি তাকে বাসায় থাকতে দিয়েছি। যে চিকিৎসা নিতে চায় যেখানে নিতে সেই সুযোগ সুবিধা দিয়েছি। কিন্তু সেই দল আমার নেতা কর্মীদের উপরে বলে যত অত্যাচার, যত নির্যাতন, যত হামলা মামলা হয়েছে তার 80% করেছে এই বিএনপি। আর 20% করেছে জামাত, জঙ্গি, এনসিপি, এই ইনকিলাব মঞ্চ বা অন্যান্য কিছু। তাহলে এই যে কষ্ট, এই যে দেশের মানুষের জন্য উনি যে সৌহার্দ্যের একটা পরিবেশ উনি তৈরি করেছিলেন, তাকে দোষারোপ করা হয়েছে যে 14, 18, 24 এর নির্বাচন তথাকথিত নির্বাচন হয়েছে। তাহলে এবারে নির্বাচনটা কি হয়েছে? হাজার হাজার অনিয়মের ভিডিও ফুটেজ, ছবি। অথচ দিনের ভোট রাতে হয়েছে 18 নির্বাচনে কোনো একটা ভিডিও ফুটেজ নাই অনিয়মের, কোনো একটা পিকচার নাই, স্টিল পিকচার নাই, কোনো মিডিয়া দেখাতে পারেনি, নাই। কিন্তু সেই দায় মাথায় পেতে নিতে হয়েছে আওয়ামী লীগকে। এবার সেখানে হয়েছে আওয়ামী লীগ, বিএনপি নির্বাচনে আসে নাই, 14তে নির্বাচনে আসে নাই, 24এও আসে নাই। তারা নির্বাচন প্রতিহত করছে।
আর আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রস্তুত, নির্বাচনমুখী একটি দল, তাদেরকে নির্বাচন আসতে দেওয়া হয়নি। সুতরাং আমি আর মামুরা নির্বাচন করে কি বলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। বিএনপি ফার্স্ট, জামাত সেকেন্ড, আর এনসিপি থার্ড। তারা নিজেরা ভাগ বাটোয়ারা করে একটা নির্বাচন করলো। তো এ নিয়ে তো আমি মিডিয়া সোচ্চার হতে দেখি না, সেই সুশীল সমাজের প্রতিনিধিরা দেখি না প্রতিদিন এসে গল্প করছে। বিদেশি মিডিয়ারা সার্টিফিকেট দিয়ে গেছে সুষ্ঠু নির্বাচন হয়েছে। তো এই যে পর্যালোচনা, মানুষের হয়তো কোনো একটা সময়ে বিবেক বোধ বিবর্জিত হয়ে যায় বা অন্ধ হয়ে যায়, আর ভারত বিরোধী জিগির তুলে পার্শ্ববর্তী দেশ যে ভারত, বন্ধু প্রতিম রাষ্ট্র, তাদেরকে ছেড়ে এই দেশের মানুষ যারা পাকিস্তানপন্থী হয়ে দাঁড়াইছে, যারা সেই হানাদার বাহিনী, যারা আমাদের মা বোনকে ইজ্জত লুটে নিয়েছে, হত্যা করেছে ৩০ লক্ষ মানুষ, সেই পাকিস্তান, তারপরে আফগান ফেরত কিছু জঙ্গি, তুরস্ক এবং কাতার, তারা হয়ে গেছে আমাদের পরম বন্ধু, যারা আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। এই আফসোস, এই আক্ষেপ জননেত্রী শেখ হাসিনার মধ্যে প্রকট। আমি এমনও বলতে শুনেছি, উনি বলেছেন যে লেট দ্য পিপল সাফার অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য রুল অফ আওয়ামী লীগ অ্যান্ড দি আদার্স। তারা বুঝুক একটু, লেট দেম টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, সেই সাফারিংস এর মধ্যে আমিও, আপনিও। হ্যাঁ, কারণ এই যে সাফারিংসটা প্রতিনিয়ত দেখছেন, বুঝতেছেন, ইতিমধ্যে সেই শতভাগ বিদ্যুতায়নের দেশে লোডশেডিং ছাড়া অলরেডি নতুন বিদ্যুৎ মন্ত্রী ঘোষণা করেছেন মারা তো যাচ্ছে যে তার কর্মীরাই, তাই না? হ্যাঁ, তার কর্মীরাও মারা যাচ্ছে, সাফারও করতেছেন দেশের অগণিত মানুষ, এবং খালে বিলিয়ে ডোবায়, রাস্তাঘাটে, জঙ্গলে, এখানে সেখানে লাশ, এবং ধর্ষিতার লাশ, মানে জবাই করে হত্যা করার লাশ, পিটিয়ে মারার লাশ, এটা বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে দেখে নাই, ইতিহাসের পরে দেখে নাই। অথচ আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ, গুম খুন হত্যা করে নাকি আওয়ামী লীগ একটা ইসের রাজত্ব কায়েম করেছিল। তো সেই তুলনাটা মানুষের মধ্যেও ভালো এবং মন্দ, সাদা এবং কালোর মধ্যে বিচার করার এই তৌফিক যেন আল্লাহ দেয়, তারা যেটা সেটা বুঝতে পারে। এবং সম্প্রতি আমি আজকেই একটা নিউজ পড়লাম যে দিল্লি না ঢাকা যারা স্লোগান দিত, তারা সেই ভারতীয় হাই কমিশনে গিয়ে গলাগলি করতেছে, আর ভারতের কাছ থেকে এনার্জি চাচ্ছে যে আমাদের অতি শীঘ্র তেল দাও, গ্যাস দাও, তা না হলে আমরা আমরা মারা যাব। ৫০,০০০ টন না ৫০ লাখ টন গ্যাস দেওয়ার জন্য তদবির করতেছে। তাহলে এই বিএনপির জনৈক নেতা রিজভী, সে ভারতীয় শাড়ি এবং শাল পুরাইছে জনসমক্ষে, ভারতীয় পণ্য বর্জন। তাহলে তুমি ভারতের কাছ থেকে এখন আবার তেল চাচ্ছ কেন, গম চাচ্ছ কেন, ওই ডাল চাচ্ছ কেন, আদা চাচ্ছ কেন? এই যে দ্বিচারিতা, এই যে বৈপরীত্য, তোমরা থাকলে, ক্ষমতায় থাকলে ভারত খুব ভালো, আওয়ামী লীগ থাকলে সেটা ভারত বিরোধিতা, এই যে ন্যারেটিভ, এই যে হিংস্র মনোবৃত্তি। আমরা বলি যে মানে কি বলে ৯০% মুসলমানের দেশ বাংলাদেশ। আসলে কি মুসলমান? একজন মুসলমানের মনে প্রাণে কাজে কর্মে সৎ, ন্যায়, নিষ্ঠতা এবং সত্যবাদিতা প্রকাশিত হবে, সেটা কি আমাদের মধ্যে আছে? জি। আমাদের আমাদের দেখার বিষয়। মোহাম্মদ আলী, আমার হ্যাঁ, সময় অনেকখানি আমি পেরিয়ে গেছি। তারপরে একটা কথা খুব জানতে ইচ্ছা করছে। আমি বুঝতে পারছি যে মানে তার শেখ হাসিনার যে হতাশার কথা আপনার মাধ্যমে জানতে পারলাম, সেটা একেবারে অমূলক নয়। হয়তো আমি আমার মতো একটা সাধারণ মানুষ হলে এমনই ভাবতাম। আপনি হলে বা অন্য ১০ জন হলে এরকমটাই ভাবতাম। কিন্তু উনি তো একজন নেতা। উনি তো বঙ্গবন্ধুর কন্যা। উনাকে কি হতাশা পাওয়াটা কি মানে সঙ্গত? ধরেন ৭০ এর নির্বাচনে ব আ আওয়ামী লীগ 72% মানে ৭০ এর বেশিরভাগ মানুষের সমর্থন পেয়েছিলেন। তবু তো ৩০ ভাগ মানুষ বিপক্ষে ছিল বাংলাদেশ রাষ্ট্রের। তো সেই একই হিসাব তো এখন বর্তমানে বাংলাদেশের জন্য। যে বাংলাদেশের ৭০ ভাগ মানুষ আওয়ামী লীগের পক্ষে, স্বাধীন বাংলাদেশের পক্ষে। আর ওই যে ৩০ ভাগ মানুষ, তাদের প্রজন্মরাই এখন এর বিপক্ষে। এইটা কি শেখ হাসিনা জানেন না? দেশের ধরেন ওই ৩০ ভাগ মানুষ তাকে ভালোবাসে না। বাকি ৭০ ভাগ মানুষ তো তাকে ভালোবাসে। না ভালোবাসে নিঃসন্দেহে। আপনি দেখেন সুলতান আপা,
আমি শিক্ষকতা করতাম। আমার পেশা শিক্ষকতা। শেখ হাসিনা কি করেছেন? বাংলাদেশের বিরাট অংশের মাদ্রাসা শিক্ষিত যারা, তাদের কিন্তু দেশে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা ছিল না। সাধারণ শিক্ষায় আসার সুযোগ ছিল না। নেত্রী কি করেছেন? সমস্ত কওমি মাদ্রাসা সহ অন্যান্য সকল মাদ্রাসার ছাত্রছাত্রীরা যাতে সাধারণ এডুকেশনে এসে সকল চাকরির প্রতিযোগিতায়, সকল কর্মক্ষেত্রে অবস্থান করতে পারে, উনি সেই ব্যবস্থা করে দিয়েছেন। সেই ব্যবস্থা করতে গিয়ে কি হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে মাদ্রাসায় পরিণত হয়েছে। তো এটা যে সকল উনার মাদ্রাসা না, এইটা যে উনি ভুল করেছিলেন, এটা কি তার মনে হয়? অবশ্যই ভুল করেন নাই। উনি ভুল করেন নাই। উনি প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা একজন শিশু, তার অধিকার আছে এই দেশের আলো, বাতাস, মাটি, স্বাদ সমভাবে গ্রহণ করার এবং সেটা উপভোগ করার। একজন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত মসজিদে ইমামতি আর মুয়াজ্জিনি গিরি করা ছাড়া, আজান দেওয়া ছাড়া তার কোনো কাজ ছিল না। সেই লোকগুলাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে সকলকে একটা সিস্টেমে নিয়ে আসছিলেন। কিন্তু তারা কি করলেন? ওইখানে যে জঙ্গিবাদের মানে মনন মেধায় তাদেরকে গেঁথে দেওয়া হয়েছে সেই সিস্টেম, কওমি মাদ্রাসার থেকেও যে শিক্ষাটা তারা নিয়ে আসছে, সেইটা এসে এই সেকুলার বাংলাদেশকে তারা আফগানিস্তানের মতো একটা রেডিক্যাল টেরোরিস্ট কান্ট্রিতে রূপান্তরের জন্য এসে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রথমে আন্দোলনে নেমে এই সরকার উৎখাতে ভূমিকা রাখে এবং আজকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় শিবিরের দখলে। আপনি বুঝতে পারেন জি, যে তাহলে 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 উনার মধ্যে, না আমি এই কথাটা বলতে চাই, উনার মধ্যে যে উদারতা, সাম্যের যে গান, সমতার যে চিন্তা, সেই চিন্তা উনি এনেছিলেন। অনেকে তাকে হয়তো দোষারোপ করেন, হয়তো ভুল করেছেন। আমি আমি এভাবে মূল্যায়ন করি না যে আপনি একটি মানে কি বলবো, আনএমপ্লয়েড জেনারেশন দেশের মধ্যে যদি থাকে, তাহলে সেখানে সকল রকম অনাসৃষ্টি, অনাচার সংগঠিত হইতে থাকে। আমি কিন্তু যেটাকে দোষা এট দ্য সেম টাইম দেশে যে মুক্ত চিন্তা, মুক্ত সংস্কৃতির চর্চাটা হওয়া দরকার ছিল, সেটি তো করেন নাই। না, সেটার ক্ষেত্রেও আমি আপনার সঙ্গে সহমত পোষণ করব এভাবে। উনি করেন নাই, যেমন একদিকে দলের সংগঠনের দিকে দৃষ্টি দেন নাই, তেমন এই মুক্ত চিন্তার যে ক্ষেত্র এবং বিভিন্ন ক্ষেত্রে যাত্রা, পালাগান, অন্যান্য নাটক, সাংস্কৃতিক কর্মসূচিতে যে বাধা বিপত্তি এসেছে, বিশেষ করে জঙ্গিবাদের লোকগুলো এসেছে, সেখানে দরকার ছিল সত্যিকারের টু পার্টি ফর্মুলায় আরেকটা গণতান্ত্রিক বিরোধী দল যদি সক্রিয় থাকতো, তাহলে সরকার এবং বিরোধী দল মিলিয়ে ওই কোটারি গ্রুপকে তারা একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারতো, আইনের মধ্যে আনতে পারতো। সেটা সম্ভব হয়নি। আর অন্যদিকে যেটা হয়েছে, তাদেরকে ব্যবহার করেছে এই বিরোধী দল নামক বিএনপি বলি বা অন্যান্য জামাত বলি, অন্যান্যরা দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য তারা সারাক্ষণ ছিল ব্যস্ত। তো সে মতো অবস্থায় এই লম্বা সময়ে ক্ষমতায় থাকার ফলে কিছু ভুল ত্রুটি যে নাই আওয়ামী লীগের, আমি সেটা বলবো না, আছে। সমালোচনার অনেক কিছু আছে। কিন্তু তারপরেও যে কওমি জননী উপাধি ওনাকে দেওয়া হয়েছিল সমস্ত কওমি মাদ্রাসার, অনেকে এটাকে ক্রিটিসাইজ করে। আমি মনে করি যে অ্যাটলিস্ট যে এই কওমি মাদ্রাসাগুলা মানে কি বলবো, যাদের ওই ভিক্ষাবৃত্তিটা মানে পরনির্ভরশীলতা ছিল, তাদের উপার্জনের একমাত্র পথ, তাদেরকে উনি সেই চিন্তায় এই যে টোটাল একটা সিস্টেমকে নিয়ে আসছে। কিন্তু উনি খেয়াল করেন নাই একটা জিনিস, যেটা আমি প্রত্যক্ষ করেছি, যে ঢাকা শহরের উপকণ্ঠে হাজার হাজার মাদ্রাসা, ইনক্লুডিং মহিলা ক্যাডেট মাদ্রাসা। আমি বুঝতে পারি নাই যে এটা সরকারের নজরের দৃষ্টিতে কেন আসে নাই, যারা শিক্ষামন্ত্রী ছিলেন বা যারা পলিসি মেকার ছিলেন, যে মহিলারা ক্যাডেট মাদ্রাসায় পড়াশোনা করে কি ক্যাডেট প্রশিক্ষণ নিয়ে সমাজে বা সংসারে তারা কি ভূমিকা রাখবে। জি। এবং ব্যাঙের ছাতার মতো সারা দেশে লক্ষ লক্ষ মাদ্রাসা তৈরি হয়েছে, যার দরকার ছিল না। এবং এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে সত্যিকারের সেই গণমুখী চিন্তা, সেটার প্রকাশ ঘটে নাই, যার খেসারত আজকে আওয়ামী লীগকে দিতে হয়েছে। যে যখনই এই জঙ্গিরা, ওই জামাত বা তারা কোনো সমাবেশ মিছিল ডাকে, হাজারে হাজারে
মাদ্রাসার ছাত্ররা সহ শিক্ষকরা এসে নেমে যায়। হ্যাঁ? তো জি। এটাতে ডেফিনিটলি ল্যাগিং আছে। আমি তাহলে কি সেটার জন্য আওয়ামী লীগকে তাহলে কি দোষারোপ করব। আপনি যদি মনে হুম। করে থাকেন যে বিশ্বাসঘাতকতা করেছে, তাহলে বিশ্বাসঘাতকতা এরাই তো করেছে। না সমগ্র ডেফিনিটলি হ্যাঁ। জাতিকে বিশ্বাসঘাতক বলাটা না সমস্ত জাতি না মানে সেটা হচ্ছে যে বাঙালির রক্তে মীর জাফর থেকে শুরু করে আমরা যদি আসি, আপনি লক্ষ্য করবেন যে আওয়ামী লীগের খেয়ে আওয়ামী লীগের মধ্যে থেকে বড় পদে থেকে খন্দকার মোশতাক তৈরি হয়েছে আমাদের। হ্যাঁ? খন্দকার মোশতাক বাইরের থেকে আসে নাই। যে তার সেই মানে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তিনি বঙ্গবন্ধুর পিঠে ছুরিকাঘাত করতে অহরহ চেষ্টা করেছেন। শেষে সফল হয়েছেন। তো এই মীর জাফরদের জন্ম এই ইতিহাস মানে পরিক্রমায় একের পর এক আমাদের এই উপমহাদেশে এসেছে। সে কারণে হয়তো এই উনি এই জাতিকে যে মীর জাফরের জাতি, বিশ্বাসঘাতকের জাতি সেটা উল্লেখ করেছেন। এরকম ক্যারেক্টার এখান থেকে তৈরি হয়েছে দেখেই। হুম। এখন তার চারপাশে যারা ছিলেন, তারাও তো অনেকে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু তিনি নাকি এখনো তারাই তার চারপাশে রয়েছেন। না বেশি দূরে যাওয়া দরকার নাই সুলতানা আপা। আমি প্রতিনিয়ত লক্ষ্য করছি প্রতিদিন এই শাহাবুদ্দিন রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের প্রতিদিনকার আমলনামা আমি দেখতেছি। এটাও জননেত্রী শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি করেছেন এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চল পাবনা থেকে তুলে নিয়ে এসে এবং উনি তার প্রতিদান দিচ্ছেন। এখন আমি এই ওয়ার্ডটা সম্বরণ করতে পারছি না যে তাকে কি বিশ্বাসঘাতক বলবো না মীর জাফর বলবো। কারণ উনি যে সমস্ত বক্তব্য বিবৃতি দিচ্ছেন, ওনার মুখ দিয়ে জিন্দাবাদ স্লোগান আসতেছে। উনি জিয়াউর রহমানকে স্বাধীনতার মহান ঘোষক বলতেছেন। উনি খালেদা জিয়াকে মহিমান্বিত করতেছেন উনার ভাষণে, বক্তৃতায়। আমি জানি না এটা কি শুধুমাত্র ক্ষমতার লোভে নাকি এখনো তাকে গান পয়েন্টে কথা বলানো হচ্ছে। আমি জানি না। কারণ ৩ বাহিনী প্রধান উনার পিছনে দাঁড়িয়ে থেকে ১ম যেদিন ৫ই আগস্টের পরে উনি ভাষণ দিয়েছিলেন, উনি উনার বক্তব্যটা পাঠ করার পরে উনি ডান দিকে মুখ ফিরাই বলতেছিলেন, "ঠিক আছে?" বলা ঠিক আছে? তার মানে হতেছে তারা যে প্রেসক্রিপশন দিছে সেই প্রেসক্রিপশন অনুযায়ী বলাটা উনার ঠিক হয়েছে কিনা। সুতরাং উনি প্রতিনিয়ত যে ভূমিকাটা পালন করতেছেন, আমি মনে করি যে ইতিহাসের আরেকজন মীর জাফর হয়তো পয়দা হলো এই চুপ্পু সাহেব, এই মহামান্য রাষ্ট্রপতি ওনার ক্ষেত্রে। এমনিভাবে সেনাপ্রধান শোনা যায় শেখ পরিবারের আত্মীয়তার বন্ধনের কারণেই সে সেনাপ্রধান হতে পারছেন। এবং তিনি প্রতি পদে পদে শুনেছি উনি নাকি অত্যন্ত ধার্মিক। উনি নামাজ পড়ান। কিন্তু সেই ধার্মিক একজন মুসলমান তিনি তার নিয়োগকর্তার বিরুদ্ধে এবং সরকারের নিরাপত্তা না দিয়ে উনি যে বেইমানিটা বিশ্বাসঘাতকতাটা করেছেন, আমি মনে করি যে ইতিহাসেও এটাও একটি লিপিবদ্ধ অংশ থাকবে এবং এই বাঙালির রক্তের মধ্যে এই ক্যারেক্টার গুলা যে উনি কোন ভূমিকাটা পালন করেছেন যে উনি জনগণের উপর গুলি করবেন না বলে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে তো তা হয়নি। ওনার সেনাবাহিনী তো সেখানে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে। বুটের তলায় সেই ছাত্রলীগের ছেলে মানে গলা চাপা দিয়ে তাকে হত্যা করেছে। সে সময় ওনার এই নীতি নৈতিকতা কোথায় ছিল? এই সমস্ত প্রশ্ন সেজন্যই বলি যে এই জাতির মধ্যে এরকম বেঈমান বিশ্বাসঘাতকের অভাব নাই। অভাব নাই। এবং এইজন্যই মানুষের মধ্যে উনিও একজন রক্ত মাংসের মানুষ। এবং আমি মনে করি যে পৃথিবীতে এই যুক্তরাষ্ট্রের কেনেডি পরিবার, ভারতের গান্ধী পরিবার এরকম পরিবারের মতো উপরে এরকম যে উপর্যুপরি যে মানে নিপীড়ন, হত্যাযজ্ঞ এবং দুঃশাসন মানে নেমে আসছে, এই শেখ পরিবারের উপরেও ঠিক একইভাবে একটি ঘটনা ঘটেছে। হয়তোবা তার কারণেই সজীব ওয়াজেদ জয় তার কোন একটি বক্তব্যে সে বলেছিলেন যে আমাদের পরিবার আর কোন রাজনীতিতে যাবে না। এনাফ ইজ এনাফ। কিন্তু আমি উদ্বুদ্ধ হয়েছি তার আবার সে যখন আল জাজিরাতে একটা সাক্ষাৎকার দিয়েছে। তার মধ্যে যে বোল্ডনেস, স্টেটসম্যানশিপ এবং লিডারশিপ কোয়ালিটি হি প্রুভেন। এবং সেখানে স্পষ্টভাবে উনি একটা কথা বলেছেন। আমি
এমন একটি বিষয় অবতারণা করতে চাই যে উনি বলেছেন মাই মাদার ইজ ওল্ড। অনেকে এটা নিয়ে সমালোচনা করেছেন, আমার কাছেও খারাপ লেগেছে, কিন্তু তার পরপরই আবার সেটা সংশোধন করে বলেছেন শি ইজ এল্ডারলি। হ্যাঁ, শি ইজ নো লঙ্গার গনে কাম ব্যাক টু লিড দি পার্টি, নো লঙ্গার গনে কাম ব্যাক টু পলিটিক্স। আমার ধারণা পশ্চিমাদের অনেক দেশ, শক্তিশালী দেশ চাচ্ছে যে যাতে শেখ হাসিনাকে মাইনাস করা যায়। সেই 111 সময় থেকে -2 ছিল, এখনো আছে মাইনাস শেখ হাসিনা। হয়তোবা সজীব ওয়াজেদ জয় সেই বার্তাটাই ইনডাইরেক্টলি বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন যে শি ইজ নো লঙ্গার ইন পলিটিক্স। কুড বি। আই অ্যাপিল টু দি নেশন, হোল নেশন, আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে, যে প্লিজ কাম ব্যাক অ্যান্ড টেক ওভার ইয়োর সেলফ। ইয়োর মাদার উইল লিড বিহাইন্ড দিস সিন। আমিও মনে করি যে হয়তো একটা সময় আসছে, এখন তারুণ্যের নেতৃত্ব দরকার। আমরাও চাই, হ্যাঁ, সজীব ওয়াজেদ জয়, কাম টু দি প্ল্যাটফর্ম, টেক ওভার, ডু নট ওয়েস্ট দি টাইম এনিমোর। কারণ সমগ্র দলের নেতাকর্মী, বাংলাদেশের মানুষ তাকায় আছে আওয়ামী লীগের নেতৃত্বের দিকে, শীর্ষ নেতৃত্বের দিকে। এবং আমিও মনে করি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কিছু রেস্ট এবং রিক্রিয়েশন দরকার। শি নিড সাম রেস্ট এন্ড মেন্টাল পিস। এবং আমরা বলি না অনেক সময়, লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও একটু, লেট হার টু থিঙ্ক হারসেলফ। হ্যাঁ, এবং আমি না, মনে করি যে তাহলে তাহলে উনি যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন, উনি মূলত দলের নেতৃত্বে থাকবেন, উনি নেতৃত্ব দিবেন, এবং দলের কোটি কোটি কর্মী সমর্থক কেউই শেখ হাসিনা ছাড়া অন্য কাউকে মেনে নেবে না। সে জায়গায় উনি থাকবেন, কিন্তু ওনার স্ট্রং হ্যান্ডস দরকার, এবং সে দরকার ওনার বঙ্গবন্ধুর রক্তজাত, হ্যাঁ, সেই সেই ঐতিহ্য থেকেই আসা। তাহলেই পার্টি ইউনাইটেড থাকবে, তাহলেই আবার দল ঘুরে দাঁড়াতে পারবে, এবং সেটা খুব খুব শীঘ্র ঘুরে দাঁড়াতে পারবে। এটাই আমার বিশ্বাস। আপনি হুম। এতগুলো প্রশ্ন আমার মাথার মধ্যে দিলেন, একটা প্রশ্ন করে শেষ করব আজকে। সেটি হচ্ছে, পশ্চিমারা কেন চায় না, কেন শেখ হাসিনাকে মাইনাস করতে চান? এটা আপনিও জানেন একজন সাংবাদিক হিসেবে, আমরাও বিভিন্ন জায়গায় আলোচনায় সমালোচনায় শুনি যে শেখ হাসিনার উপরে সবচেয়ে বড় ব্লেম আমেরিকান ডিপ্লোম্যাসিতে উনি কোথাও ছাড় দেন নাই। আমেরিকার অঙ্গুলি নির্দেশ উনি যেমন পরোয়া করেন নাই, তাদের অব্যাহত চাপ, দাবি উপেক্ষা করেছেন, এবং আহ, সর্বশেষ কিভাবে বলবো, যে বিগত 6 জন 7 জন বা 8 জন অ্যাম্বাসেডর যারা বাংলাদেশে সার্ভ করেছেন, যার 99% যারা আওয়ামী লীগ সরকারের, আওয়ামী লীগের এগেনস্টে কাজ করেছেন। এবং সর্বশেষ পিটার হাস, সে ওই অফিসটাকে বানিয়ে ফেলেছিলেন একটা রাজনীতির, কি বলবো, ষড়যন্ত্রের কেন্দ্র। তো সেই জায়গাটায় পরাভূত হয়েছেন, এবং তারা চান না শেখ হাসিনা কামব্যাক করুক, ফেরত আসুক, কারণ এটা তাদের রিটালিয়েশন। সেই রিটালিয়েশনের বলে তারা তাকে ক্ষমতার থেকে যেমন সরিয়েছেন, এবং তারা চান না যে আওয়ামী লীগ ফিরে আসুক, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে না। তো এই মাইনাস ফর্মুলা তাদের মনের মধ্যে আছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক ভক্ত, তারা কেউ এটা মেনে নেবেন না, মানবেন না। কারণ পৃথিবীতে পরাশক্তি তাদের অঙ্গুলি হেলনে, তাদের নির্দেশে আমরা দেখছি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার পত্নীকে কিভাবে ধরে নিয়ে আসা হয়েছে, ইরানকে ধ্বংসযজ্ঞ করা হচ্ছে, আফগানিস্তান, ভিয়েতনাম, সিরিয়া, মিশর, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আপনি সর্বক্ষেত্রে দেখেন যে তাদের এই রেজিম চেঞ্জ তাদের পছন্দ হলো না, কথা মতো চললো না, তারা একটা পাপেট গভর্নমেন্টকে বসায়,
বাংলাদেশেও সেই একটা পাপেট তৈরি করেছিল মোহাম্মদ ইউনূসকে। সেই ইউনূস এসে তাদের সেই প্রত্যাশিত সকল জিনিস ২ হাত দিয়ে উজাড় করে দিয়ে দিছে। এই যে উজাড় করে দিয়ে দিছে, সর্বশেষ যে মানে চুক্তি, তাদের সঙ্গে যে চুক্তি করে গেছে, আমি জানি না এই ভার বিএনপি সরকার বহন করতে পারবে কিনা। জি, অষ্টে পৃষ্ঠে বেঁধে দিয়েছে। জি। তো এবং একটা মানে প্রধানত একটা কি বলবো, সেই ইসের ব্রিটিশ ব্রিটিশ বলি আর আমেরিকারই বলি, একটি একটি তাবেদার সরকার প্রতিষ্ঠা করে দিয়েছিল, যারা 25টা বোয়িং কিনতে হবে, সমস্ত কৃষিজাত পণ্য আমেরিকা থেকে কিনতে হবে, তাদের অনুমতি ছাড়া অন্য কোনো দেশ থেকে কিচ্ছু কেনা যাবে না, এবং সমরাস্ত্র কিনতে হবে, সমস্ত কিছু হাই ট্যারিফ দিতে হবে। তো এরকম একটা অষ্টিপৃষ্টে বেঁধে আমাদের সমস্ত পোর্ট নিছে, আমাদের হয়তোবা সেন্ট মার্টিন দ্বীপও নিছে, করিডোর দিছে, এবং সমস্ত কিছু করিয়া তাদেরই সেই ইউনূসের ক্যাবিনেটেরই মনে করেন অর্ধ ডজন লোক এখন আবার এই ক্যাবিনেটে, ফরেন মিনিস্টার থেকে শুরু করে আইন মিনিস্টার, আপনার অন্যান্য মন্ত্রী টন্ত্রী দিয়ে সেই সরকার আর এই সরকার মিলে আমি দেখি তার মধ্যে একই প্রতিধ্বনি। ফলে সেই সেই আমেরিকান পলিসির, তাদের সেই তাবেদারি সরকারই এই, যদি 5 বছর ক্ষমতায় থাকে বিএনপি, সেই হিসাবেই তাদেরকে চলতে হবে। তারা কখনো ওই মানে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে সরকার চালাতে পারবে না। কারণ সেই বাংলায় একটা কথা বলে খারাপ অর্থে, যে পাইন মেরে দিয়ে গেছে ইউনূস। বাংলাদেশের যে 12টা বাজানো দরকার সেটা মেরে দিয়ে গেছে। তো সেখান থেকে ঘুরে দাঁড়াইতে আমি মনে করি আবার এই এই যে জাতি, নিরস্ত্র জাতি মুক্তিযুদ্ধ করে 93,000 পাকিস্তানি সৈন্যদেরকে আত্মসমর্পণে বাধ্য করে 9 মাসের মাথায় দেশ মুক্ত করতে পারে, তারাই আবার এই দেশকে শৃঙ্খল মুক্ত করবে, এবং সেটা হবে আওয়ামী লীগের নেতৃত্বে, আমি বিশ্বাস করি। জি। বা কি বলবো, আপনি এত এত কিছু আজকে বলছেন, আম আ শেষ হইয়াও হইল না শেষ। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে করে তুলে নিয়ে গেছে, আ সেইটা একটু মাথায় রেখে প্রশ্নটি করছি যে আপনি মানে এই সরকারের পতন, শেখ হাসিনার ভারতে চলে যাওয়া, এগুলো আ এবং এখন পশ্চিমা বা আমেরিকা চায় না যে শেখ হাসিনা, আওয়ামী লীগ ফিরুক কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে নয়। এটি যদি হয়ে থাকে তাহলে তারা তো আগের থেকেই সক্রিয় ছিল। তো শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়াটাও এটার একটি অংশ কিনা? কারণ আঞ্চলিক রাজনীতিতে ধরেন আমেরিকা যদি বিশ্ব মোড়ল হয়ে থাকে, আমাদের অঞ্চলে তার প্রতিনিধি হচ্ছে গিয়ে ভারত। তো ভারত লোকালি ওই ভেনেজুয়েলায় যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটি বাংলাদেশে ঘটেছে কিনা? এখানে একটু ভৌগোলিক পটভূমিতে একটু পার্থক্য আছে। ভারত বাংলাদেশ পরিবেষ্টিত, 4095 কিলোমিটার ব্যাপ্তি ঘিরে রাখা বাংলাদেশ। সেই বাংলাদেশ থেকে আমেরিকান কোন ফোর্স গিয়ে তাকে তুলে নিয়ে আসা ভারতকে উপেক্ষা করে এটা কঠিন ছিল, সেটা পারত না। এবং এখানে ভারত একটা রোল প্লে করেছে। যেমন আর একটা রোল প্লে করেছে ভারত আমার পর্যবেক্ষণে, সেটি হলো এই নির্বাচনে ডিসাইডেড ছিল যে আমেরিকা জামাতকে ক্ষমতায় আনবে, তাদেরকে মডারেট ডেমোক্রেটিক একটা পার্টি হিসাবে আখ্যায়িত করে তাদের পিছনেই সমস্ত রসদ ঢেলেছে। কারণ পৃথিবীতে যেখানেই হোক এই ধরনের রেডিক্যাল মানে এক্সট্রিমিস্ট পার্টি ক্ষমতায় আনতে পারলে তাদের জন্য সেই জায়গাটা কবজা করা সহজ হয়। তারা যেমন বিন লাদেনকে তৈরি করেছিল, তারা যেমন ইয়েতে কি বলে ওই সন্ত্রাসী জঙ্গি বিভিন্ন দেশে তৈরি করেছিল, সেখানে সেটা পারে নাই। কিন্তু ভারতের গেম প্ল্যানে এইখানে আমেরিকা হেরে গেছে নির্বাচনের সময়। কারণ বিভিন্ন বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে যেটা জানা যায় যে ভারতের ডিরেক্ট ইন্টারফেয়ারেন্স এন্ড সাপোর্ট টু বিএনপি, এই বিএনপি কে সাপোর্ট দেওয়ার ফলে বিএনপি কিছু সমঝোতায় আসে ভারতের সঙ্গে, হয়তোবা লিখিত বা অলিখিত। সেই সমঝোতার ভিত্তিতে একটা এক্সট্রিমিস্ট রেডিক্যাল গ্রুপ জামাত ইসলামের মতো দল ক্ষমতায় আসলে ভারতের জন্য আরো বিপজ্জনক ছিল। সে কারণে অপেক্ষাকৃত মডারেট
ডেমোক্রেটিক একটি পার্টি বিএনপি তাদেরকে সমর্থন দেয়, এখানে আমেরিকা হেরে যায়। যার প্রতিধ্বনি রেজওয়ানা হাসানের মুখ দিয়ে এসছে যে জামাতের 168টা আসনে জেতার কথা ছিল, ওনারা এটাকে হইতে দেন নাই। কিন্তু আসলে ওনারা পারেন নাই হতেছে এই পলিসির কাছে যেখানে ইন্ডিয়া হস্তক্ষেপ করেছে। আমি বিশ্বাস করি ভেনেজুয়েলার ক্ষেত্র আর এইখানের ক্ষেত্রটা একটু ভিন্ন। হ্যাঁ, আর আমেরিকার রেকর্ড আছে, শুধু ভেনেজুয়েলার এই ইয়াকে মাদুরোকে নিয়ে আসছে তা না, তারা নড়িয়াকে নিয়ে আসছে পানামার থেকে, তারা হন্ডুরাস থেকে হন্ডুরাসের প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসছে এবং তাদেরকে অনির্দিষ্টকাল 40 বছর 45 বছর করে জেল দিয়েছে। হ্যাঁ, হয়তোবা মাদুরোর ভাগ্যেও সেটা আছে। এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 3 দিন আগে ঘোষণা করেছেন $2 বিলিয়ন ওয়ার্থ অফ ওয়েল ভেনেজুয়েলার থেকে আমেরিকায় আসতেছে এবং সে আমেরিকার সমস্ত তেল কোম্পানিগুলাকে নিয়োজিত করেছে ওখানে সমস্ত তেল, এবং যেখানে পৃথিবীর কি বলে 40% জি। তেল যেখানে জি, জমা আছে ওনারা সম্পদের জন্য। জি, আমি জি। সরি একটু ইন্টারাপ্ট করছি। মানে আ তাহলে কি বিষয়টি এরকম দাঁড়াচ্ছে যে ভারতীয় সাংবাদিকরা খুব উত্তেজিত হয়ে যায়। যখনই তাদেরকে প্রশ্ন করা হয় শেখ হাসিনাকে কেন দেখা যায় না? তারা তার নিরাপত্তার দোহাই দেন যে যেহেতু তার নিরাপত্তা খুবই ঝুঁকিতে, সুতরাং তিনি প্রকাশ্য অন্তত ভিডিও কলেও তাকে দেখা যায় না আরকি। হ্যাঁ? তারা খুবই উত্তেজিত হয়ে যান। তো এটা একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে প্রশ্নটি কেমন করে করি? যে আ মানে তাকে শুধু প্রাণেই বাঁচিয়ে রাখা, দালাই লামার মতো তাকে আশ্রয়ে রাখা, কিন্তু তিনি রাজনীতিতে ব্যাক করতে পারবেন না। পশ্চিমাদের এই আকাঙ্খাই তাহলে ভারত বাস্তবায়ন করতে চাচ্ছে? আপনি যে উদাহরণটা টানলেন দালাই লামার ক্ষেত্রে, দীর্ঘদিন দালাই লামা সেখানে আছেন এবং দালাই লামা আবার যদিও সেখানে যদিও প্রবাসী না মোহাম্মদ সরকারও আলী গঠন সেলিম করেছেন। ভাই, জি। ভাই আমি একটা জিনিস বলি। দালাই লামার সঙ্গে শেখ হাসিনার কোনোভাবে তুলনা চলে না। হুম। কিন্তু ভারতীয় সাংবাদিকরা বারবারই এই তুলনাটা টানেন। তুলনাটা চলে না এই কারণে দালাই লামা হচ্ছে একজন ধর্মীয় নেতা। ধর্মীয় আর নেতা, জি, শেখ একজন হাসিনা একজন ধর্মীয় রাজনৈতিক নেতা। রাজনৈতিক নেতা। দুটোর জি। তুলনা চলে না। কিন্তু তারা বারবার করে এই দুটো তুলনা আনেন এবং তার নিরাপত্তার কথা দেখিয়ে তিনি প্রকাশ্য হতে পারেন না। এমন আমার এই শোতে এসে ২ জন সাংবাদিক খুবই উত্তেজিত হয়েছেন এবং আমাকে বলেছেন যে, "আমি চাই না শেখ হাসিনা বেঁচে থাকুক।" তো আমি মনে, মনে বলেছি যে, "মার চেয়ে যখন মাসির দরদ বেশি হয়, তখন হুম। তাকে বলে রাক্ষস।" আমার চেয়ে বেশি ভালো কি শেখ হাসিনাকে ভারতীয় সাংবাদিকরা বাসে? অসম্ভব। যাই হোক প্রশ্নটাতে ফিরে আসি, হ্যাঁ? উম, জি, আমি ওভাবে বলতে চাই না। দরদ কম বা বেশি, আমি ডেফিনিটলি কৃতজ্ঞতা পোষণ করি ভারতীয় সরকারকে যে তারা আনডাউটেডলি ক্রিটিক্যাল মোড মধ্যে নিছেন এবং তাকে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। এবং আপনি যেটা বললেন যে উনি কেন ভিডিওতে আসেন না বা বাইরে যান না বা ইত্যাদি, সে বিষয়ে কোনো বাধা, কোনো নিষেধ, কোনো কিছু উনার উপরে নাই এবং শি ইজ ফ্রি টু মুভ অ্যাজ শি এক্সপ্লেইনড মেনি টাইমস টু মি। কিন্তু যেমন বার্তায় ভিডিওতে আমরা সংযুক্ত হই, কথা বলি বা ইত্যাদি করি, উনি অনেক সময় নিজেকে এভাবে উপস্থাপন করেছেন যে, যে দেশ আমি আমার বাবা নিজের হাতে গড়েছি, সেই দেশের থেকে আমাকে এইভাবে লজ্জাজনক অবস্থায় চলে আসতে হয়েছে। আমি এই মুখ দেখাতে চাই না। এই পরাজয় বা এই অবস্থায় আমি এই মুখ দেখাতে চাই না। এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে ভিডিও বার্তা একবার শুরু করলে তখন আর অডিওতে কথা বলার কেউ চাইবে না। আর একটু রেডি হয়ে কাপড়-চোপড় পরে ঠিকঠাক মতো করে ক্যামেরার সামনে বসতে হয়। ইট টেকস টাইম বা এরকম আমার কোনো অ্যাসিস্ট্যান্টও এখানে নাই বা এখানে কোনো ইয়েও নাই যে যেটা নিয়ে আমি সেই সহযোগিতাটা পাবো। আমি এজন্য আসতে চাই না। কিন্তু উনার এক্ষেত্রে কোনো বাধা নাই। বিশেষ করে ২৩শে জানুয়ারি আমরা যখন এফসিসি ক্লাব দিল্লিতে একটা প্রেস কনফারেন্স করলাম, আমি উনাকে পুনঃ অনুরোধ করেছিলাম যে, "এবার সারা বিশ্বের মানুষ আপনাকে দেখতে চায় এবং কথা শুনতে চায়। যেহেতু আপনি ১ম বারের মতো সাংবাদিক সম্মেলনে কথা বলবেন।
কিন্তু শেষ পর্যন্ত উনি সম্মত হন নাই, আসতে চান নাই, যে আমি বরং একটা প্রি রেকর্ডেড মেসেজ একটা দেই। আমার কাছে মনে হয় না যে উনি আসতে চান না বা চাইবেন না, সেটা না। যেমন আমার ব্যক্তিগতভাবে আমার নিজেরও ইচ্ছা, আমি আমি একটু স্বচক্ষে ওনাকে দেখতে চাই। এরকম কোটি কোটি মানুষ দেখতে চান বঙ্গবন্ধু কন্যাকে। হয়তোবা খুব শিগগিরই সেই আশা পূর্ণ হবে, কারণ উনি শারীরিকভাবে সুস্থ আছেন, ভালো আছেন এবং মানসিকভাবে তরতাজা আছেন। ওনার কথায় বোঝা যায়। আপনার সঙ্গে পরবর্তীতে যখন কথা হবে, আপনি নিশ্চয়ই বলবেন যে কোটি, কোটি মানুষ তাকে দেখতে চায়, কোটি, কোটি মানুষ তাকে ভালোবাসে। আমি একদম এটি মানে যখন শেখ হাসিনার প্রসঙ্গ আসে, মানুষ যখন আমাকে তাদের প্রতিক্রিয়াগুলো জানায়, তারা যেভাবে আবেগতাড়িত বোধ করে, এটি অসাধারণ। আমি বিশ্বাস করি শেখ হাসিনা যখন নিজে তার কর্মীদের সঙ্গে কথা বলেন, কিছু, কিছু ফোন আলাপ তো ফাঁস হয়। তিনিও জানেন তার কর্মীরা, তার সাপোর্টাররা তাকে কতটা ভালোবাসেন। কিছু মানুষ তারা আগেও বঙ্গবন্ধুকে ভালোবাসেনি, বঙ্গবন্ধুকে হত্যা করেছে। কিছু মানুষ এখনো শেখ হাসিনাকে ভালোবাসে না। তার মৃত্যুই কামনা করে। কিন্তু অধিকাংশ মানুষই তাকে ভালোবাসে। আমার মনে হয় আপনি তাকে নিশ্চয়ই এই কথাটি আবারও তাকে একটু বলবেন। মোহাম্মদ আলী সিদ্দিকী, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক বিষয় আপনি অনেকটা খোলামেলা আলাপ করলেন। আ আ আপনাকে অনেক ধন্যবাদ। আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনাকেও ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা যারা শুনলেন, দেখলেন, তাদের প্রতিও। এবং আমি, যদি আমার কোনো অতিরঞ্জিত কথা বা ভুল ত্রুটি হয়ে থাকে, সেজন্যও আমি ক্ষমা প্রার্থী। আমি নিরেট মনের কথা, আমার আবেগতাড়িত কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে যে কথাগুলি বলেছেন সেগুলো সঠিকই বলেছেন। আমি বুঝলাম না আপনি নীরবতা কি বলছে? না, ধন্যবাদ। আমি একটু ইমোশনাল। কারণ শেখ হাসিনার প্রসঙ্গে কথা বলতে গেলে স্বাভাবিকভাবেই আ যে অসহায়ত্ব উনার কোনো সময় প্রতিভাত হয়, যে স্বজন হারিয়ে, আ মনে করেন যে উনি ২ টা সন্তানকে নিজের দেশে রেখে লেখাপড়া পর্যন্ত করাতে পারেননি। উনি শেয়ার করেছেন। সেই ভারতের নৈনিতালে রেখে জয় পুতুলকে পড়াইতে হয়েছে। এবং উনি পথে প্রান্তরে ঘুরে বেড়াইছেন। তারপরে জয়কে আমেরিকায় নিয়ে এসে এখানে টেক্সাসে পড়াশোনা করেছে। ভার্জিনিয়াতে থাকে। পুতুলও ফ্লোরিডাতে এখানে থেকেছে, এখানে পড়াশোনা করেছে। প্রসঙ্গ হচ্ছে যে দেশের মানে প্রেসিডেন্টের কন্যা বা পরিবার, তার এই বিধ্বস্ত জীবন, এবং আজকে এখানে, কালকে ওখানে, পূর্বেও উনি ভারতে একবার এরকম আশ্রিত ছিলেন। এবং এই যে একটা আ ভবঘুরে জীবন এবং সন্তানের যে স্নেহ, সেই স্নেহটা উনি দিতে পারেননি। সেই পরশটা দিতে পারেননি। এবং আপনার শোর মাধ্যমেই বলি, এভাবে বলি যে উনি ভার্জিনিয়াতে কোনো একটা সময় আমাদের সাথে সাক্ষাতে উনি একসময় বলতেছিলেন যে, "দেখো, আ আমি এখানে থাকি ছেলের বাসায়, আমি নিজে গিয়ে বাজার করি।" উনি তখন বিরোধী দলের নেতা। "আমি নিয়ে বাজার করি, এসে বাসায় একটু রান্না করি। ওই জয়ের ফ্রিজের মধ্যে এক কোনায় একটু জায়গা, সেখানে আমি রাখি। একটু খাই আর ওখানে একটু রাখি। সকালে উঠে ওরা ওদের মতো করে ব্রেকফাস্ট, ওরা আমেরিকান, ওর ওয়াইফ আমেরিকান। ওরা ওদের মতো ব্রেকফাস্ট খায়, ওদের মতো চা খায়। ওইটা আমার পোষায় না। আমি নিজে উঠে ১ কাপ চা বানাইয়া নিয়ে বসি। একটু খোঁজ খবর দেখি, পেপার-টেপার দেখি, পড়ি। তো আমার কি সেই জীবন? না, আমার কি সেই ভাগ্য যে আমার ছেলের বউ আমাকে ১ কাপ চা বানায় দেবে? বা আমার কোনো স্বজন কাছে আছে যে মনে করেন যে আমাকে রান্না করে খাওয়াবে। এই ছোট, ছোট অনুভূতি অত্যন্ত বেদনার, কষ্টের, এবং যিনি মনে করেন নিজে তার সকল কর্মচারী, ইভেন আমি একটা ঘটনা জানি। উনি রংপুরে গেছেন।
উনি খেতে বসছেন, বসে বলে যে, "আমার সাথে যে সাংবাদিকরা আসছে প্রধানমন্ত্রী অবস্থায়, ওরা কি খেয়েছে?" বলে, "না।" "কেন?" বলে, "না, তারা ওই যে আরেকটা হেলিকপ্টারে তারা আসছে, তারা ওখানে তারা চলে গেছে।" তো না খেয়ে চলে গেল কেন? উনি খাবার টেবিল থেকে উঠে চলে আসেন এবং ২ জন সাংবাদিক আমাকে এই ঘটনাটা বলেছেন। তো এরকম একজন মমতাময়ী মা, উনি সর্বস্ব হারিয়ে এই দেশের মানুষের জন্যে, এই দেশের মাটির জন্যে, যিনি জীবনকে বাজি রেখে প্রতি মুহূর্তে কাজ করে গেছেন, তাকে ফ্যাসিস্ট আখ্যা নিয়ে ওনাকে দেশ ত্যাগ করতে হয়েছে। এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। ফ্যাসিস্ট শব্দের অর্থ কি আমি ডিকশনারি থেকে ঘাটছি। সেই ইটালির মুসোলিনি যে ফ্যাসিস্ট, স্বৈরাচার, সেই শব্দ কি শেখ হাসিনার কাছে খাটে কিনা? হ্যাঁ? অনেক কিছু ভাববার কষ্টের। তো সে জিনিসগুলা যখন আসে, উনি তো একজন মানুষ। সে দিন শেষে একজন মানুষ, রক্তে মাংসের মানুষ, সকল কিছু হারিয়ে এই দেশের মানুষকে আপন করে নিয়ে উনি কাজ করেছেন। আমি উনি ১৭ই মে ৮১ সনে যেদিন বিমানবন্দরে নামেন, আমি ভাগ্যবান সেইদিন ওই বিমানবন্দরে উপস্থিত ছিলাম। উনার কান্না আর অঝোরে বৃষ্টি, ঝোড়ো বৃষ্টি, বজ্রপাত একাকার হয়ে উনার সেই চোখের পানি যে বঙ্গোপসাগরে পড়েছে। উনি বলেছেন যে, "আমি সর্বস্ব হারিয়ে আজ আপনাদের মাঝে এসে পৌঁছেছি। আপনারাই আমার ভাই, আপনারা আমার বোন, আপনারাই আমার স্বজন।" সেই স্বজনরা আমরা তাকে প্রতি পদে, পদে তাকে হত্যা করার জন্য ছুটে বেরিয়েছি, রুখে বেরিয়েছি। কারণ ওই খুনিদের জিঘাংসা শেষ হয়নি।